দেখো এখন হচ্ছে যে চ্যাপ্টারটা আমরা পড়বো সেটা হচ্ছে ইউনিট 5, ইলেকট্রিক্যালের সিলেবাসে এটা হচ্ছে ইউনিট 5। এই চ্যাপ্টারের নাম কি? রেগুলেটেড পাওয়ার সাপ্লাই। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আগের দিন আপনি যে একটা কোশ্চেন দিয়েছেন, ডিসক্রাইব দ্য নিড ফর বায়াসিং অফ বিজেটি সার্কিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার ওটা নিডসটা মানে কি রিকোয়ারমেন্টস গুলো তো বায়াসিং এর? না ওইটা নয় রিকোয়ারমেন্ট, ওটা তো কন্ডিশন বলতে পারো, মানে যেগুলো স্যার, হচ্ছে আমি ঠিক কন্ডিশন। কোশ্চেনের ঠিক হ্যাঁ বুঝতে পারছি না স্যার, একটু হ্যাঁ, নিড মাথাটা মানে একটু। হচ্ছে বায়াসিং করবোটা কেন, মানে এইটা লিখতে হবে তোমাকে। ও বায়াসিং করে আচ্ছা। আমার কি উপকার হচ্ছে সেইটা লিখতে হবে। স্যার পারপাসটা ওকে, তো। ঠিক আছে। হ্যাঁ পারপাসটা, হ্যাঁ। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তো এখন দেখো যে যে চ্যাপ্টারটা তোমাদের এখন পড়াবো সেটা হচ্ছে ইউনিট 5 ইলেকট্রিক্যালের সিলেবাসে, নাম হচ্ছে রেগুলেটেড পাওয়ার সাপ্লাই। ঠিক আছে, তার মধ্যে কি কি আছে? নিড ফর রেগুলেশন, রেগুলেশন কি, কেন, ভোল্টেজ রেগুলেশন ফ্যাক্টর, কনসেপ্ট অফ লোড রেগুলেশন, লাইন রেগুলেশন, জেনার ডায়োড ভোল্টেজ রেগুলেটর, জেনার ডায়োড কিভাবে ভোল্টেজ রেগুলেটর হিসাবে কাজ করে। তারপর হচ্ছে লিনিয়ার রেগুলেটরস, লিনিয়ার রেগুলেটরস মানে হচ্ছে যেগুলো কিভাবে কাজ করছে লিনিয়ার রেগুলেটর গুলো সেটা। নেক্সট হচ্ছে কি বেসিক ব্লক ডায়াগ্রাম অফ ডিসি পাওয়ার সাপ্লাই, একটা ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে কিভাবে পাওয়ার ইনপুট হচ্ছে এবং ফাইনালি আউটপুট পাওয়ার কিভাবে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে একটা বেসিক ব্লক ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হবে। নেক্সট হচ্ছে কি শান্ট অ্যান্ড সিরিজ রেগুলেটর ইউজিং ট্রানজিস্টর, সার্কিট ডায়াগ্রাম অ্যান্ড ইটস অপারেশন। ঠিক আছে, সার্কিট ডায়াগ্রাম এবং অপারেশন এখানে দেখানো হবে, সিরিজ অ্যান্ড শান্ট রেগুলেটর ইউজিং ট্রানজিস্টর। অ্যান্ড লাস্ট হচ্ছে কি রেগুলেটর আইসিস, যার মধ্যে আছে IC78XX, IC79XX, IC723, their pin configuration, operation and practical applications। ঠিক আছে, এটা তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে টোটাল আছে। আর মেকানিক্যালদের এটা কোনো সেপারেট চ্যাপ্টার বলে নেই। মেকানিক্যালদের যে ইউনিট 2 ছিল, ইউনিট 2 এর মধ্যেই এইখানে একটা পার্ট বাকি থেকে গেছিল, সেটার নাম হচ্ছে কি ভোল্টেজ রেগুলেটর। ভোল্টেজ রেগুলেটর, তো সিম্পল ভোল্টেজ রেগুলেটর সার্কিট ইউজিং জেনার ফ্যামিলিয়ারাইজেশন with IC regulator circuit like 78XX, 79XX series, IC723 adjustable power supply, concept of switched mode power supply, SMPS, ব্লক ডায়াগ্রাম অনলি। ঠিক আছে, তো তোমাদের এখানে মেকানিক্যাল সিলেবাসে ভোল্টেজ রেগুলেশনের ব্যাপারটা নেই, কিন্তু ভোল্টেজ রেগুলেশন ব্যাপারটা না জানলে ভোল্টেজ রেগুলেটরের পারপাস কি সেটা বোঝা মুশকিল। সেই কারণে এটা তোমরাও শুনে নেবে, যেটা ভোল্টেজ রেগুলেশনের কি ব্যাপার সেটা একটু শুনে নেবে। আর এক্সট্রা হিসাবে তোমাদের হচ্ছে এই SMPSটা এক্সট্রা আছে, এটা আমি পড়িয়ে দেবো। এটা অবশ্য ইলেকট্রিক্যালদের নেই SMPS, যেটা মেকানিক্যালদের সিলেবাসে কেবল আছে। তো আর একটা জিনিস যে ইলেকট্রিক্যালদের সিলেবাসে যেটা এই সিরিজ অ্যান্ড শান্ট রেগুলেটর যেটা আছে, এটা কিন্তু ইলেকট্রিক্যালদেরই সিলেবাসে আছে। শান্ট অ্যান্ড সিরিজ রেগুলেটর এটা কেবলমাত্র ইলেকট্রিক্যালেরই সিলেবাসে আছে, এটা কিন্তু মেকানিক্যালদের সিলেবাসের মধ্যে ওটা মেনশন করে নেবে। তো এখান থেকে তোমরা আমি বলে দেবো কোন টপিকটা কারা বাদ দিয়ে দিতে পারো, এটা আমি এখানে মেনশন করে দেবো। তবে কমন পড়ানোর ব্যাপারটা আমি এখানে সবটাই পড়িয়ে দেবো, এবং সেখান থেকে তোমরা যেটা ইলেকট্রিক্যালদের সিলেবাসে যেটা নেই যেমন SMPS সেটা তোমরা অ্যাভয়েড করতে পারো। অন্যদিকে মেকানিক্যালদের সিলেবাসে যেটা নেই যেমন হচ্ছে সিরিজ অ্যান্ড শান্ট ভোল্টেজ রেগুলেটর সেপারেটলি যেটা ট্রানজিস্টার ইউজ করে যেটা হয় সেইটা এখানে বলা নেই, তো ওটা তোমরা বাদ দেবে। তো আমি চ্যাপ্টারটা শুরু করছি, রেগুলেটেড পাওয়ার সাপ্লাই। রেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে তো দেখো প্রথমে আমরা চলে আসবো আমাদের যে অর্ডিনারি ডিসি পাওয়ার সাপ্লাই। অর্ডিনারি ডিসি পাওয়ার সাপ্লাই সেই টপিকটার মধ্যে আমরা চলে আসবো, যেটা আমরা অলরেডি কোথায় দেখেছি না, যে রেকটিফায়ার চ্যাপ্টার সেখানে আমরা দেখেছি। তো অর্ডিনারি বা আনরেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই এখানে কি থাকে, এখানে দেখো একদিকে একটা এসি পাওয়ার সাপ্লাই আছে 230 ভোল্ট 50 হার্জ, যেটা লেখা আছে এটা হচ্ছে একটা ট্রান্সফরমারের প্রাইমারি সাইড। অন্যদিকে ট্রান্সফরমারের যে সেকেন্ডারি সাইড সেইটা গিয়ে কোথায় জুড়ে আছে না, সেইটা গিয়ে জুড়ে আছে হচ্ছে একটা, এটা কি, এটা একটা রেকটিফায়ার, ফুল ওয়েভ
ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, ঠিক আছে, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের মধ্যে জুড়ে আছে যে সেকেন্ডারি সাইড অফ দ্য ট্রান্সফর্মার, এবং যেখান থেকে আমরা আউটপুট পাওয়ার কথা সেই আউটপুটের জায়গাতে আমরা কি লাগিয়ে রেখেছি না একটা ইন্ডাক্টর লাগিয়ে রেখেছি। আউটপুটের যে জায়গাটা সেখানে আমরা একটা ইন্ডাক্টর লাগিয়ে রেখেছি, আর এদিকে একটা C1 এদিকে একটা C2 লাগিয়ে রেখেছি। এটা কি? এটা হচ্ছে একটা এলসি ফিল্টার, পাই ফিল্টার। আমি পড়িয়েছিলাম এটার কাজ কি ছিল। এটার কাজ হচ্ছে যেটা হচ্ছে এইখান থেকে ইনপুট আমরা যে এসি সাপ্লাই দেব সেটা তো এখানে স্টেপ ডাউন হলো ট্রান্সফরমারের সেকেন্ডারিতে, সেইটা গিয়ে যখন এই ব্রিজের মধ্যে ঢুকবে তখন যে ডিসি পাওয়ার সাপ্লাইটা আমরা পাবো সেটাতে মধ্যে কি থাকবে, অনেক বেশি পরিমাণে রিপেলস থাকবে। এটার মধ্যে অনেক পরিমাণে রিপেল থাকবে। তো সেই রিপেলটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করবার জন্য বা রেকটিফাই করবার জন্য সেখানে কি লাগানো হয়েছে, ফিল্টার লাগানো হয়েছে। এখান থেকে আমরা যে আউটপুটটা পাবো, যেটা আমাদের সেই রেকটিফায়ার থেকে আমরা যে আউটপুটটা পাবো সেটা এরকম হবে। তো এরকম একটা আউটপুট আমরা পাবো ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার থেকে। এবার এইরকম যে আউটপুট আমরা পাচ্ছি এর মধ্যে কি আছে, প্রচুর পরিমাণে রিপেলস আছে। তো এই রিপেল গুলোকে দূর করবার জন্য, এবং তারপরে যেটা আমরা এখানে কি লাগিয়েছি, একটা এসি, একটা হচ্ছে এলসি ফিল্টার অ্যাড করেছি। এলসি ফিল্টার অ্যাড করলে যে আউটপুটটা হবে সেটা অনেকটা এইরকম নেচারের একটা আউটপুট হবে। ঠিক আছে, তার মানে কি হলো, তাতে রিপেলের পরিমাণটা অনেকাংশেই কমে যাবে। ঠিক আছে, এই রিপেলের পরিমাণটাকে কমানোর জন্য এখানে এই ফিল্টারটাকে লাগানো হয়েছে। এটা আমি আগেই ডেসক্রাইব করেছি। এটা হচ্ছে কিসের ক্ষেত্রে না, অর্ডিনারি একটা ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে। ঠিক আছে, and the filter circuit it removes the AC component so that DC voltage is obtained across load, যেটা এখানে বলা হলো। ডিসি যে এই ফিল্টার সার্কিটের জন্য মানে রিপেলটা কমে যাবে এবং অনেকটা একটা রিপেল ফ্রি সম্পূর্ণরূপে তো হবে না, কিন্তু অনেকটা একটা কনস্ট্যান্ট ডিসি আউটপুটের মতো আমরা পাবো। কিন্তু এর মধ্যেও আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ের মধ্যেও কিছু কিছু ড্রব্যাকস আছে, মানে যেখানে আমরা কোনো রেগুলেশন করছি না, রেগুলেশন না থাকলে না কোনো কন্ট্রোল থাকে না। তো সেই ড্রব্যাক গুলো কি কি বা অসুবিধাগুলো কি কি সেগুলো একটু দেখে নেওয়া যাক। না, ডিসি আউটপুট ভোল্টেজ চেঞ্জেস ডাইরেক্টলি উইথ দ্য ইনপুট এসি ভোল্টেজ। কেন? কারণ হচ্ছে দেখো, এখান থেকে আমরা যে রেকটিফায়ারের আউটপুট থেকে যে ভোল্টেজটা পাই তার অ্যাভারেজ ভ্যালু কত হয়, ভি অ্যাভারেজ সমান কত, অ্যাভারেজ ভোল্টেজের মান কত হয় বলো? অ্যাভারেজ ভোল্টেজের 2 VM divided by pi. 2 VM ডিভাইডেড বাই পাই। বা আমরা এরকমও বলতে পারি আইএম দিয়ে যদি আমরা বলতে চাই, এরকম বলতেই পারি যে 2 ইন্টু আইএম ইন্টু আরএল, এটাও বলতে পারি। আইএম ইন্টু আরএল মানেই হচ্ছে আমাদের ভিএম ও বলতে পারি। ঠিক আছে, এরকম আমরা এটাকে কিন্তু বলতে পারি। যাই বলি না কেন, আমাদের 2 VM বাই পাই এটাকে যদি আমরা কনসিডার করি, তো দেখো এখানে আমাদের যে আউটপুটটা হচ্ছে সেই আউটপুট ভোল্টেজটা কিসের উপরে ডিপেন্ড করছে, সেটা কিন্তু ভিএম এর উপরে ডিপেন্ড করছে। ভিএমটা কি? ভিএমটা হচ্ছে আমরা যে এসি ইনপুটটা দিচ্ছি ওই রেকটিফায়ারের মধ্যে, সেই রেকটিফায়ারের যে অ্যাম্পলিটিউড, রেকটিফায়ারের নয়, সেই যে এসি ইনপুটটা আমরা দিচ্ছি সেই এসি সিগন্যালটার ম্যাক্সিমাম যে ভ্যালু, এটাকে আমরা ভিএম বলি না, এটাকেই তো আমরা ভিএম বলি, ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমরা বলি ভিএম। এবার হচ্ছে যদি কোনো কারণবশত এরকম হয় যে ওই এসি ইনপুট সিগন্যাল তার অ্যাম্পলিটিউডটা 5% ইনক্রিজ করে গেল, মানে ইনপুট এসি ভোল্টেজটা 5% বেড়ে গেল, তাহলে কি হবে? তাহলে ডিসি আউটপুটটাও 5% বেড়ে যাবে, তো ভি অ্যাভারেজটাও 5% বেড়ে যাবে। যদি ভিএম 5% বেড়ে যায়, ভি অ্যাভারেজ অবভিয়াসলি 5% বেড়ে যাবে। আবার যদি ধরো এটা কমে যায় তাহলে ভি আউটপুটটাও কমে যাবে। তার মানে কি হলো? তাহলে হচ্ছে যে এখানে আমরা যে আউটপুটটা পাচ্ছি সেটা কিন্তু কনস্ট্যান্ট আউটপুট হচ্ছে না, মানে সেটা ডিপেন্ড করছে ইনপুট ভোল্টেজের ম্যাগনিটিউডের উপরে। এবার এই যে ইনপুট যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা তো ড্রপ হতেই পারে। কোথায় কোথায় ড্রপ হতে পারে না, ট্রান্সফরমারের ওয়াইন্ডিং এর মধ্যে ড্রপ হতে পারে, রেকটিফায়ারের মধ্যে যে সার্কিট আছে যেখানে ডায়োড লাগানো আছে সেখানেও কিছুটা ড্রপ হবে, আবার ফিল্টার সার্কিট আছে সেখানেও কিছুটা ড্রপ হবে। তার মানে ড্রপ হওয়ার তো অনেক জায়গা আছে। ড্রপ হলে আলটিমেটলি আমাদের যতটা ভোল্টেজ আমরা চাইছি
ততটা ভোল্টেজ কি পাবো? ততটা ভোল্টেজ আমরা পাবো না, তার থেকে কম পাবো। তাহলে রেগুলেটেড যদি না হয়, যদি সাপ্লাইটা আনরেগুলেটেড হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের যে ডিজায়ার্ড আউটপুট, যত ভোল্টেজ আমরা চাইছি তত ভোল্টেজ কিন্তু পাবো না। এবার দিস ভ্যারিয়েশনস ইন দ্য ডিসি আউটপুট ভোল্টেজ মে কজ inaccurate or erratic operation or even malfunctioning of many electronic circuits. এটার জন্য কি হতে পারে না, অনেক ইলেকট্রনিক সার্কিটে ম্যালফাংশনিং হতে পারে, কারণ ইলেকট্রনিক যে সার্কিট সেখানে প্রেসাইজ একটা ভোল্টেজ চাই, যেখানে 5 ভোল্ট দরকার। হ্যাঁ বলো। তো ম্যালফাংশনিং মানে কি? ম্যালফাংশনিং মানে হচ্ছে ঠিকমতো অপারেশন না করা, প্রপার ফাংশনিং না করা। ধরো একটা সার্কিট, একটা ইলেকট্রনিক সার্কিট, সেটা হচ্ছে সাপোজ 5 ভোল্ট দরকার, তার সবসময় 5 ভোল্টেই সেটা ঠিকমতো কাজ করবে। এবার যদি 5-এর জায়গায় ওটা 4.5 কি 5.5 হয়ে যায়, ওটা কিন্তু প্রপার ফাংশনিং করবে না, তখন ওই এটাকে বলা হবে ম্যাল ফাংশনিং। ঠিক আছে, এটাকে বলা হবে ম্যাল ফাংশনিং। আচ্ছা, ম্যাল ফাংশনিং হবে, এবং তখন কি হবে? তো সেই কারণগুলোর জন্যই কি করা হয়েছে না, যে আনরেগুলেটেড যে ডিসি পাওয়ার সাপ্লাই গুলো আছে ওইগুলোকে দূর করে সেখানে রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাইয়ের কনসেপ্ট আনা হয়েছে। ঠিক আছে, এবার এই রেগুলেটেড যে ডিসি পাওয়ার সাপ্লাই, সেটা কিভাবে কি কাজ করছে সেটা একটু দেখে নেওয়া যায়। তো দেখো, প্রথমে আমরা তার আগে আমরা জেনে নেবো যে ভোল্টেজ রেগুলেশন ব্যাপারটা কি। ভোল্টেজ রেগুলেশন ব্যাপারটা কি না, ডিসি ভোল্টেজ অ্যাভেলেবল অ্যাক্রস the output terminals of a given power supply, it depends on load current. ডিসি পাওয়ার, যেটা ডিসি ভোল্টেজ, যেটা আমরা একটা আউটপুটের টার্মিনালে পাই, একটা গিভেন পাওয়ার সাপ্লাইয়ের আউটপুটে আমরা যে ডিসি ভোল্টেজ আউটপুটটা পাই, সেটা কিসের উপরে ডিপেন্ড করছে না, সেটা ডিপেন্ড করছে লোড কারেন্টের উপর। ইফ দ্য লোড কারেন্ট, যেটা লোড কারেন্টের অ্যাভারেজ ভ্যালু, যেটাকে আইডিসি বলা হচ্ছে, ইট ইজ ইনক্রিজ বাই ডিক্রিজিং আরএল, মানে আরএল বা লোড রেজিস্ট্যান্স যদি আমরা কমিয়ে দিই, কি হবে? লোড রেজিস্ট্যান্স যদি আমরা কমিয়ে দিই তাহলে লোড কারেন্ট বেড়ে যাবে, এন্ড দেয়ার ইজ এ গ্রেটার ভোল্টেজ ড্রপ ইন দ্য পাওয়ার সাপ্লাই। যত আমরা কি করব না, লোড রেজিস্ট্যান্সটাকে আমরা যদি কমিয়ে দিই তাহলে বেশি লোড কারেন্ট ড্র করবে, এবং যত বেশি লোড কারেন্ট ড্র করবে তত কি হবে? ভোল্টেজের একটা ড্রপ হবে ইন দ্য পাওয়ার সাপ্লাই, এন্ড হেন্স স্মলার ডিসি আউটপুট ভোল্টেজ উইল বি অ্যাভেলেবল। ঠিক আছে, এটা তোমরা ডিটেলসে পরে অন্যান্য যে ইলেকট্রিক্যাল সার্কিট সেখানেও তোমরা দেখতে পাবে, যখন কোনো মেশিন ফুল লোডে রান করে তখন কিন্তু সে বেশি কারেন্ট ড্র করে, আর যখন লোড কম মানে হচ্ছে কম কারেন্ট ড্র করে, এবং যত সে কারেন্টটা নো লোড থেকে ফুল লোডের দিকে যায় তত কি হয়? তার টার্মিনালের যে ভোল্টেজটা, সেই ভোল্টেজের ম্যাগনিটিউডটা ক্রমশ কমতে থাকে। ঠিক আছে, এবার এই যে আউটপুট ভোল্টেজের ভ্যারিয়েশন হচ্ছে ডিউ টু লোড কারেন্ট which is drawn from the supply, এটাকেই বলা হচ্ছে যে ভোল্টেজ রেগুলেশন। ঠিক আছে, এবং এই ভোল্টেজ রেগুলেশনকে ক্যালকুলেশনটা কিভাবে করা হয় না, ভোল্টেজ রেগুলেশন ইজ ক্যালকুলেটেড বাই দিস ফর্মুলা, যে VNL মাইনাস VFL ডিভাইডেড বাই VFL। ঠিক আছে, ভোল্টেজ রেগুলেশন, সেটাকে আমি সংক্ষেপে V.R লিখলাম। ভোল্টেজ রেগুলেশন, এটাকে আমরা V.R লিখলাম সংক্ষেপে। এটা ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি না, VNL, NL কথাটার মানে হচ্ছে নো লোড। ঠিক আছে, নো লোড মাইনাস VFL, FL মানে হচ্ছে ফুল লোড। ঠিক আছে, FL মানে হচ্ছে ফুল লোড, ডিভাইডেড বাই হচ্ছে VFL। এটা কিভাবে হচ্ছে আমি একটু ডেসক্রাইব করছি। গণিত হচ্ছে 100%, এটাকে পার্সেন্টেজে লেখা হয় সবসময় ভোল্টেজ রেগুলেশন। তো মনে করো এখানে আমি একটা বক্সের মতো করে দেখাচ্ছি। ঠিক আছে, এটা একটা বক্স, এই বক্সটা হলো আমার কি না, ডিসি পাওয়ার সাপ্লাই। আমরা এখানে কিছু করছি, আমরা এখানে এসি ইনপুট দিচ্ছি, ভেতরের জিনিসটা আমি আর শো করলাম না, ভেতরে কিছু আমি করছি যার মাধ্যমে আমরা এখান দিয়ে একটা ডিসি আউটপুট পাচ্ছি। ধরো এখানে আমরা এসি ইনপুট দিলাম। স্যার, হ্যাঁ বলো। হোয়াট ইজ স্যার VNL? হ্যাঁ, ভিএনএলটা মানে হচ্ছে, ভিএনএল মানে হচ্ছে ভোল্টেজ অ্যাট নো লোড কন্ডিশন। ঠিক আছে, ভোল্টেজ অ্যাট নো লোড কন্ডিশন। ঠিক আছে, and VFL মানে হচ্ছে ভোল্টেজ অ্যাট ফুল লোড কন্ডিশন। ফুল লোড মানে কি? লোড মানে হচ্ছে ফুল ম্যাক্সিমাম কারেন্ট। ঠিক আছে, তো ধরো এখানে একটা, এটা হলো আমার একটা ডিসি পাওয়ার সাপ্লাই। ঠিক আছে, এটা হলো একটা আমার ডিসি পাওয়ার সাপ্লাই। এখানে আমরা কি করছি না, এখানে আমরা এসি ইনপুট দিচ্ছি, তারপরে ওটাকে রেকটিফাই করে আমরা ডিসিতে পরিণত করছি,
ঠিক আছে, এবং এখানে আমরা রেগুলেটও করছি সাপোজ। এবার হচ্ছে আমরা এখান থেকে যে ডিসি আউটপুটটা পেলাম সেটা দিয়ে তো আমি কিছু কাজ করব, মানে আমি এখানে কিছু লোড রেজিস্ট্যান্সকে কানেক্ট করব। সাপোজ আমি এখানে একটা লোডকে কানেক্ট করলাম, একটা রেজিস্ট্যান্সকে আমরা কানেক্ট করলাম, ঠিক আছে। যখনই আমরা এখানে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দেব, কি হবে, রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতে লাগবে। রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে এই আরএল, আমি লোড রেজিস্ট্যান্সের নাম দিয়ে দিলাম, এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো হতে থাকবে। এবং দেখা যাবে যে যখন আমার লোড রেজিস্ট্যান্সটার মান কমে গেছে তখন কি হবে, আরো বেশি পরিমাণে কারেন্ট ড্র করবে। আর যখন লোড রেজিস্ট্যান্সের মান বেড়ে যাবে তখন কারেন্টের পরিমাণটা কমে যাবে। কারণ আমরা কি জানি, আমরা জানি যে কারেন্ট যেটা ড্র করবে দ্যাট ইজ ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রেজিস্ট্যান্স, তাই তো, ফ্রম ওহমস ল। এবার এবার আমরা কি বলতে পারি, দেখো যখন বেশি কারেন্ট এটা ড্র করবে না তখন হচ্ছে, মানে যখন আমার কারেন্টটা কিছু কম ড্র করছে, আমি আরেকবার এখানে এটাকে ড্র করে নিই। আমি ধরো ডিসি পাওয়ার সাপ্লাইটা এখানে দেখালাম, এখানে আমার রেজিস্ট্যান্সটাকে শো করছি। যখন আমার এখানে কারেন্ট কিছুই ড্র করছে না, নো লোড, মানে কি এখানে এত বেশি রেজিস্ট্যান্স আমি লাগিয়ে রেখেছি কারেন্ট প্রায় ফ্লোই করতে পারছে না, কারেন্ট অলমোস্ট নট ফ্লোয়িং, সেই কন্ডিশনে এখানে কি ভেতরে বেশি ড্রপ হবে? এই ভেতরে যে ড্রপটা হয় এবং আলটিমেটলি আমরা এখানে যে ভোল্টেজটা পাই সেটা আমাদের কি ভোল্টেজ হবে, যখন আমার আই ইজিক্যাল টু জিরো, মানে কারেন্ট যখন জিরো, সেই অবস্থায় এই টার্মিনালে যে আমরা ভোল্টেজটা পাচ্ছি, এই যে আমার ডিসি পাওয়ার সাপ্লাই টার্মিনাল, এটা ধরো আমার ডিসি পাওয়ার সাপ্লাই, ঠিক আছে, ডিসি পাওয়ার সাপ্লাই, যখন আমার কারেন্ট ইকুয়াল টু জিরো, মানে নো লোড কন্ডিশন, নো লোড মানে হচ্ছে কারেন্ট জিরো, ঠিক আছে, ডিসি পাওয়ার সাপ্লাই যখন আমার নো লোড কন্ডিশন, মানে যখন আমার ইনপুট সরি আমার হচ্ছে কারেন্ট ড্রন ইজ ইকুয়াল টু জিরো, এট দ্যাট কন্ডিশন দ্য ভোল্টেজ ইজ টার্মড অ্যাজ ভিএনএল, ঠিক আছে, নো লোড ভোল্টেজ, ঠিক আছে। আবার যখন আমরা এখানে ম্যাক্সিমাম যতটা লোড আমরা কানেক্ট মানে লোড ম্যাক্সিমাম কারেন্ট যতটা পেতে পারতাম ততটাই যখন পাবো, ধরো এখানে আমরা এই ডিসি পাওয়ার সাপ্লাইটাকে আরেকবার দেখালাম, আর এখানে আমরা যে লোড রেজিস্ট্যান্সটাকে কানেক্ট করলাম, লোড রেজিস্ট্যান্সের মান অলমোস্ট হচ্ছে খুব সামান্য, ঠিক আছে, লোড রেজিস্ট্যান্সের মান হচ্ছে খুবই সামান্য, তখন আমার যে কারেন্টটা ড্র করবে, ম্যাক্সিমাম যে কারেন্টটা এই লোড সার্কিটের মধ্যে ফ্লো করবে, সেই কারেন্টটাকে আমরা নাম দিচ্ছি কি, ফুল লোড কারেন্ট। এই কারেন্টটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে ফুল লোড কারেন্ট। তো কারেন্টের নাম হয়ে গেল সাপোজ আইএফএল, ঠিক আছে। এই অবস্থায় যে কারেন্টটা ড্র করছে সেটা হচ্ছে আইএফএল, মানে ফুল লোড কারেন্ট। আর এখানে যে কারেন্টটা ড্র করছিল এটাকে আমরা আইএনএল ইকুয়াল টু জিরো বলতে পারি, নো লোড কারেন্ট, আইএনএল, ঠিক আছে। যখন এখানে খুব হাই রেজিস্ট্যান্স আছে, একদম জিরো হয়তো হবে না, এক্স্যাক্টলি জিরো হয়তো হবে না, খুব সামান্য হয়তো কারেন্ট ফ্লো করতে পারে, ঠিক আছে, নো লোড কারেন্ট। তো এটা এই অবস্থায় যে কারেন্ট সেটা নো লোড কারেন্ট। আর যখন আমার ম্যাক্সিমাম যতটা লোড রেজিস্ট্যান্স, মানে ম্যাক্সিমাম যতটা লোড কারেন্ট আমরা পেতে পারতাম ততটাই কারেন্ট ফ্লো করছে, সেই কারেন্টটাকে নাম দেওয়া হচ্ছে আইএফএল, ঠিক আছে। এবং সেই অবস্থায় এই টার্মিনালে এখানে যে ভোল্টেজটা আমরা পাচ্ছি ডিসি পাওয়ার সাপ্লাই, এটা তো এটা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই, এই ডিসি পাওয়ার সাপ্লাই টার্মিনালে আমরা এই অবস্থাতে যে ভোল্টেজটা পাচ্ছি সেই ভোল্টেজটার নাম কি দেওয়া হচ্ছে না, সেই ভোল্টেজটার নাম দেওয়া হচ্ছে আমার ভিএফএল, ঠিক আছে, ফুল লোড ভোল্টেজ। তাহলে দেখো যেটা আমরা দেখতে পাবো প্র্যাকটিক্যালি, যে ভিএনএল যেটা হবে না, ভিএনএল যেটা হবে নো লোড কন্ডিশনে যে ভোল্টেজটা আমরা পেয়েছিলাম, এই ভোল্টেজটা যেটা আমরা নো লোড এই ভোল্টেজ যেটা আমরা নো লোড কন্ডিশনে পেয়েছিলাম, দিস ভোল্টেজ উইল বি গ্রেটার দ্যান ভিএফএল, ঠিক আছে, দিস ভোল্টেজ উইল বি অবভিয়াসলি গ্রেটার দ্যান ভিএফএল, ঠিক আছে। কারণ হচ্ছে যখন ফুল লোড কারেন্ট ড্রপ করছে তার ভেতরে এই ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ভেতরে ইন্টারনাল ভোল্টেজ ড্রপ হয়ে যাবে কিছুটা, ঠিক আছে, যে কারণে নো লোড কন্ডিশনে যে আমরা ভোল্টেজটা পাবো at the terminal of the DC power supply, that will be greater than the voltage across the DC power supply under full load condition. That means VNL will be greater than VFL, ঠিক আছে। এবার হচ্ছে এই যে VNL থেকে VFL টা কতটা কম না, VNL সেটা আমরা কিভাবে পাবো, VNL মাইনাস VFL করলেই আমরা পেয়ে যাবো, VNL মাইনাস VFL যখনই করব তখনই আমরা পেয়ে যাব কতটা কম হচ্ছে। এবং সেই যে কম হওয়া জিনিসটা সেটাকে আবার আমরা VFL দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। সেই জিনিসটাকে আমরা VFL দিয়ে যদি ভাগ করে অ্যাজ এ পার্সেন্টেজ অফ দ্য ফুল লোড ভোল্টেজ এক্সপ্রেস করি, ব্যাপারটাকে পার্সেন্টেজ করতে গেলে আবার এটাকে 100 দিয়ে একটা গুণ করতে হবে, 100%, ঠিক আছে। তাহলে এই যে জিনিসটা আমরা পেয়ে গেলাম, মানে এই যে জিনিসটা আমরা পেলাম, মানে ডিফারেন্স বিটুইন দ্য নো লোড অ্যান্ড দ্য ফুল লোড ভোল্টেজ expressed as a percentage, মানে expressed in terms of
ভিএফএল মানে ডিভাইডেড বাই ভিএফএল মাল্টিপ্লাইড বাই 100%, ঠিক আছে, সেইটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। ঠিক আছে, ভোল্টেজ রেগুলেশন ব্যাপারটা এটাই। তো ব্যাপারটা বুঝতে পারছো যে আমরা যখন একটা রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই চাইবো, আমরা কি চাইবো যে ভোল্টেজ রেগুলেশন যত কম হবে তত ভালো। ঠিক আছে, মানে আমরা কখনোই চাইবো না যে ফুল লোড কন্ডিশনে ভোল্টেজটা এখানে কমে যাক আর নো লোড কন্ডিশনে এখানে ভোল্টেজটা অনেক বেশি থাকুক, সেটা আমরা চাইবো না। ঠিক আছে, আমাদের চেষ্টা করতে হবে যতটা মিনিমাইজ করা যায় ভোল্টেজ রেগুলেশন, দ্যাট শুড বি মিনিমাইজ, ইট ইজ নট গুড। ঠিক আছে, সেই জন্য এটাকে কম করতে হবে। এখানে দেখো একটা কার্ভ দেখানো হয়েছে, ভোল্টেজ রেগুলেশন কার্ভ। ঠিক আছে, কি কার্ভটা কি বলতে চাইছে দেখো, ইন এ ওয়েল ডিজাইন পাওয়ার সাপ্লাই দ্য ফুল লোড ভোল্টেজ ইজ অনলি স্লাইটলি লেস দ্যান দ্য নো লোড ভোল্টেজ। মানে একটা যদি ভালো করে ডিজাইন করা হয় না পাওয়ার সাপ্লাইকে, সেক্ষেত্রেও ফুল লোড ভোল্টেজটা কম হবে, কিন্তু খুব বেশি কম হবে না। ইট উইল বি অনলি স্লাইটলি লেস দ্যান দ্য নো লোড ভোল্টেজ, দ্যাট ইজ ভোল্টেজ রেগুলেশন উইল অ্যাপ্রোচ জিরো, মানে ভোল্টেজ রেগুলেশনটা অলমোস্ট জিরোকে অ্যাপ্রোচ করবে। ঠিক আছে, and therefore lower the voltage regulation, the lesser will be the difference between the full load and the no load voltage। মানে যত ভোল্টেজ রেগুলেশন কম হবে তত কি হবে, এই যে নো লোড ভোল্টেজ আর ফুল লোড ভোল্টেজ দুটোর মধ্যে ডিফারেন্সটা কম হবে। ঠিক আছে, পাওয়ার সাপ্লাই ইজ ইউজড ইন প্র্যাকটিস হ্যাভ আ ভোল্টেজ রেগুলেশন অফ 1%, মানে জেনারেলি 1% বা তার থেকে কম যদি ভোল্টেজ রেগুলেশন হয় সেরকম পাওয়ার সাপ্লাই আমরা ইউজ করব। তো 1% ভোল্টেজ রেগুলেশন কথাটার মানে কি, কথাটার মানে হচ্ছে যে ফুল লোড ভোল্টেজ ইজ উইদিন 1% অফ দ্য, মানে উইদিন 1% অফ দ্য নো লোড ভোল্টেজ, মানে ফুল লোড আর নো লোডের মধ্যে যে ডিফারেন্সটা সেটা 1%-এর বেশি হবে না। ঠিক আছে, এখানে একটা কার্ভ দেখানো হয়েছে, কার্ভে কি বলছে না, চেঞ্জ অফ দ্য ডিসি আউটপুট ভোল্টেজ উইথ লোড কারেন্ট, এবং এই যে কার্ভটা পাওয়া যাচ্ছে একে বলা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন কার্ভ। এই কার্ভটাকে নাম দেওয়া হচ্ছে ভোল্টেজ রেগুলেশন কার্ভ। কার্ভটা কিভাবে ড্র করছে দেখো, ভোল্টেজ রেগুলেশন কার্ভটা কি হচ্ছে দেখো, এই দিক বরাবর এক্স অ্যাক্সিস বরাবর আমাদের যে ডিসি কারেন্ট মানে যেটা অ্যাভারেজ কারেন্ট বলা হচ্ছে সেই কারেন্টটা আসছে, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের কি দেখানো হয়েছে, ভোল্টেজ দেখানো হয়েছে। ঠিক আছে, ভোল্টেজটাকে ভিডিসি বলা হচ্ছে, সাপোজ অ্যাভারেজ ভোল্টেজ, তো তার জন্য এটাকে আমরা ভিডিসি নাম দিচ্ছি। এবার দেখো যে ভোল্টেজের যে কার্ভটা আমরা দেখতে পাবো, মানে যখন এটা নো লোড কন্ডিশন তখন কারেন্ট কত, আইডিসি কত বলো, আইডিসি তো জিরো। যখন নো লোড কন্ডিশন অলমোস্ট কারেন্ট ইকুয়াল টু জিরো, এট দ্যাট কন্ডিশন দ্য ভোল্টেজ ইজ দিস। এই ভোল্টেজটার নাম দেওয়া হচ্ছে ভিএনএল, মানে নো লোড ভোল্টেজ, কারণ কারেন্ট ইকুয়াল টু জিরো। আর যখন কারেন্টটা ফুল লোড কারেন্ট মানে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল কারেন্ট, সেটা কত, সাপোজ আমরা এইখানে যে কারেন্টটা আছে সেটাকে আমরা নাম দিচ্ছি আইএফএল, মানে ফুল লোড কারেন্ট। আর এখানে যে কারেন্টটা ছিল এটাকে আমরা নাম দিচ্ছি সে আই নো লোড, আইএনএল। ঠিক আছে, and this current is IFL। ঠিক আছে, এবার প্র্যাকটিক্যালি যেটা দেখা যাবে যে নো লোড যে ভোল্টেজটা সেটা ক্রমশ কমতে কমতে থাকবে। ঠিক আছে, ক্রমশ কমতে থাকবে, এইরকম একটা কার্ভ আমরা দেখতে পাবো। ঠিক আছে, এবং ফুল লোড কন্ডিশনে যে ভোল্টেজটা থাকবে, ফুল লোড কন্ডিশন যখন হচ্ছে তখনকার যে ভোল্টেজটা, ফুল লোড কন্ডিশনের যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটাকে কি নাম দেওয়া হচ্ছে, ফুল লোড কন্ডিশনের ভোল্টেজকে নাম দেওয়া হচ্ছে ভিএফএল। ঠিক আছে, এটা হচ্ছে ভিএফএল আর এটা হচ্ছে ভিএনএল। তাহলে দেখো ডিফারেন্স বিটুইন দ্য ভিএনএল এন্ড ভিএফএল ইজ দিস মাচ ইজ নোন অ্যাজ ভিএনএল মাইনাস ভিএফএল। ঠিক আছে, and this amount when expressed as a ratio of VFL and multiplied by 100%, this will give the voltage regulation। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের ভোল্টেজ রেগুলেশন কার্ভ। তো নেক্সট আমরা চলে আসবো, আমাদের একটা কন্ডিশন আছে মিনিমাম লোড রেজিস্ট্যান্স কন্ডিশন। ঠিক আছে, তো দেখো the change of load connected to the power supply varies the load current। এটা তো বুঝতে পারছো, যখন আমরা লোড রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করব তখন কি হবে, লোড কারেন্ট ভ্যারি করবে। মানে লোড রেজিস্ট্যান্সের মান যদি আমরা বাড়াই তাহলে লোড কারেন্টের মানটা কমবে, আর লোড রেজিস্ট্যান্সের মান যদি আমরা কমাই তাহলে লোড কারেন্টের মানটা বাড়বে। তো in order that a power supply gives the rated output voltage and current, there is a minimum load resistance allowed।
ঠিক আছে, এই যে লোড রেজিস্ট্যান্স তার একটা মিনিমাম ভ্যালু আছে, তার থেকে কম আমরা করতে পারি না। তার থেকে যদি কম করি তাহলে সেটা ড্যামেজ করতে পারে সেই ভোল্টেজ সাপ্লাইটাকে, কারণ কারেন্ট বেশি ড্র করে যাবে না। তো এই কারণে বলা হচ্ছে দ্যাট ইন অর্ডার দ্যাট পাওয়ার সাপ্লাই গিভস দ্য রেটেড আউটপুট ভোল্টেজ অ্যান্ড কারেন্ট দেয়ার ইজ আ মিনিমাম লোড রেজিস্ট্যান্স অ্যালাউড। ঠিক আছে, অ্যান্ড ফর ইনস্ট্যান্স ইফ আ পাওয়ার সাপ্লাই ইজ রিকোয়ার্ড to deliver a full load current of IFL and a full load voltage of VFL, then the minimum load resistance, that is RL minimum, that will be VFL by IFL. ঠিক আছে, কিভাবে পাবো আমরা? এই দেখো এখানে একটা গ্রাফ এঁকেছি, এই যে ভোল্টেজ রেগুলেশনের গ্রাফ, এই জায়গাকার যে ভোল্টেজটা ফুল লোড কন্ডিশন কোনটা? ফুল লোড কন্ডিশন হলো আমার এই কন্ডিশনটা, এটাই তো আমার ফুল লোড কন্ডিশন। তো ফুল লোড কন্ডিশনে আমার ভোল্টেজ কত? VFL, এন্ড কারেন্ট কত? IFL। ঠিক আছে, আমরা কিন্তু যে রেজিস্ট্যান্স আছে লোড রেজিস্ট্যান্সটাকে কম করছিলাম বলেই কিন্তু কারেন্টটা ক্রমশ বাড়ছিল। এবার বলছে যে এর থেকে আমরা কিন্তু লোড রেজিস্ট্যান্সকে কম করতে পারবো না। কেন পারবো না? যদি আমরা এর থেকেও কম করে দিই লোড রেজিস্ট্যান্সকে, তখন কিন্তু যে কারেন্টটা, সেই কারেন্টটা ফুল লোড কারেন্টের থেকেও বেশি হয়ে যাবে, এবং সেই কন্ডিশনে আমরা পাওয়ার সাপ্লাইটাকে ঠিকমতো ইউজ করতে পারবো না, এবং দ্যাট ইজ নট অ্যালাউড। ঠিক আছে, তো এই কন্ডিশনে যদি আমরা রেজিস্ট্যান্স মাপতে চাই, আমরা রেজিস্ট্যান্স তো ইজিলি মাপতে পারি। কিভাবে মাপি আমরা রেজিস্ট্যান্স? উই নো দ্যাট রেজিস্ট্যান্স ইকুয়াল টু সাপোজ RL। ঠিক আছে, এবং এই কন্ডিশনে আমরা যে রেজিস্ট্যান্সটা পাবো, সেই রেজিস্ট্যান্সটা কি রেজিস্ট্যান্স? দিস ইজ দ্য মিনিমাম রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের মান কিন্তু এর থেকে আর কম হতে পারে না, তার জন্য আমরা এটাকে নাম দিচ্ছি RL মিনিমাম। ঠিক আছে, and this minimum load resistance RL minimum, that will be equals to how much? The voltage, full load voltage, that is VFL divided by how much? IFL। ঠিক আছে, IFL, এই যে দুটো রেশিও, এটাকে আমরা বলবো যে মিনিমাম লোড রেজিস্ট্যান্স। তার থেকে কিন্তু লোড রেজিস্ট্যান্সের মান কম হওয়া যাবে না। So thus, if a data sheet specifies that a power supply will give an output voltage of 100 volt at a maximum rated current of 0.4 ampere, ধরো একটা পাওয়ার সাপ্লাইয়ের কথা বলে দিল, যেখানে তোমাদেরকে বললো যে এটার আউটপুট ভোল্টেজ কত না 100 ভোল্ট, মানে সেখান থেকে 100 ভোল্ট আমরা আউটপুট পাবো, এবং ম্যাক্সিমাম রেটেড কারেন্ট মানে হচ্ছে এই যে IFL, যেটা ফুল লোড কারেন্ট আর কি। IFLটাও বলে দিল কত? IFLটা বলে দিল 0.4 অ্যাম্পিয়ার, আর VFL যেটা আছে সেটা বলে দিচ্ছে সাপোজ 100 ভোল্ট। তো তখন আমাদেরকে যদি কোশ্চেন করে যে মিনিমাম লোড রেজিস্ট্যান্স কত রাখতে হবে, আমরা কি করে ক্যালকুলেট করবো? আমাদের মিনিমাম লোড রেজিস্ট্যান্সের ফর্মুলা কি না? VFL, দ্যাট মিন্স 100 ডিভাইডেড বাই IFL, মানে 0.4, মানে 100 বাই 0.4, মানে হচ্ছে 2500 ওহম। এটা হবে 2500 ওহম। ঠিক আছে, দিস মাচ ইজ দ্য মিনিমাম লোড রেজিস্ট্যান্স দ্যাট needs to be connected across the DC power supply। ঠিক আছে, এবার যদি কি করা হয়, if an attempt is made to decrease the value of RL below this value, মানে যদি এমন চেষ্টা করে কেউ যে লোড রেজিস্ট্যান্স RL-টাকে এর থেকেও আরো আমরা কম করব, তখন কি হবে? then the DC output voltage will not be available, মানে এই যে রেটেড DC আউটপুট ভোল্টেজ, যেটা আমাদের 100 ভোল্ট বলা আছে, সেটা কিন্তু তখন আর আমরা পাবো না। ঠিক আছে, রেটেড DC আউটপুট ভোল্টেজ will not be available at that condition। আচ্ছা, এবারে আমরা চলে আসছি আমাদের যে মেজর টপিক, সেটা কি নাম না? রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই। রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে তাহলে কি থাকবে? আমরা এখানে একটা ব্লক ডায়াগ্রামের আকারে দেখিয়েছি, আমরা কিন্তু এক্সাক্ট ডায়াগ্রাম এখানে শো করিনি, ব্লক ডায়াগ্রাম দেখিয়েছি। ব্লক ডায়াগ্রামের মধ্যে দেখো, প্রথমে বলছে এসি পাওয়ার সাপ্লাই। এসি পাওয়ার সাপ্লাই ঢুকলো কোথায় না? অর্ডিনারি পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে ঢুকলো। অর্ডিনারি পাওয়ার সাপ্লাই মানে হচ্ছে অ্যাকচুয়ালি অর্ডিনারি যে আমাদের রেকটিফায়ার, সেই সার্কিটের মধ্যে ঢুকলো, এবং সেখানে ফিল্টারও আছে। ঠিক আছে, রেকটিফায়ার এন্ড ফিল্টার, দিস ইজ কন্টেন্ট আন্ডার দিস অর্ডিনারি পাওয়ার সাপ্লাই, মানে অর্ডিনারি ডিসি সাপ্লাই। তো তার মধ্যে এসি সাপ্লাইকে আমরা যখন ঢোকাবো, এখান দিয়ে আমরা কি পাবো? একটা ডিসি আউটপুট পাবো, কিন্তু সেই ডিসি আউটপুটটা কি ডিসি আউটপুট হবে? সেটা হচ্ছে আনরেগুলেটেড ডিসি আউটপুট হবে। আনরেগুলেটেড মানে কি? আনরেগুলেটেড মানে হচ্ছে যদি এসি ভোল্টেজের মান কম বেশি হয়, এর মানও কম বেশি হবে, এখান থেকে আউটপুট যেটা পাবো তার মানও কম বেশি হবে। এবার এইখান দিয়ে যে আমরা আউটপুটটা পেলাম, সেটাকে আমরা কোথায় ঢোকালাম? এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটরের মধ্যে ঢোকালাম, এবং ভোল্টেজ রেগুলেটরের আউটপুট থেকে যেটা আমরা ফাইনালি পেলাম, সেটাকে আমরা লোডের অ্যাক্রসে অ্যাপ্লাই করলাম, এবং লোডের অ্যাক্রসে ভোল্টেজ কত হচ্ছে? ভি আউট। ঠিক আছে,
তো এই যে ভি আউটটা আমরা দেখতে পাবো, এটা কিন্তু চেঞ্জ হবে না। মানে যদি আমার এখানে এসি ভোল্টেজ কম বেশিও হয় তখনও কিন্তু এটা কিন্তু চেঞ্জ হবে না। আমি এখানে একবার এটাকে ভালো করে ড্র করে নিই। তো এখানে কি কি কম্পোনেন্টস আছে দেখো। প্রথমে হচ্ছে এসি পাওয়ার সাপ্লাই। এসি পাওয়ার সাপ্লাইটা আমরা কোথায় ঢোকাচ্ছি না, অর্ডিনারি যে পাওয়ার সাপ্লাই আমাদের আছে, অর্ডিনারি ডিসি পাওয়ার সাপ্লাই, এইটা এটা হচ্ছে সাপোজ অর্ডিনারি ডিসি পাওয়ার সাপ্লাই। অর্ডিনারি ডিসি পাওয়ার অর্ডিনারি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে কি থাকবে, এসি থেকে ডিসি কে কনভার্ট করার জন্য এর ভেতরে কি থাকবে বলো। এখানে আমরা এসি ইনপুট দিচ্ছি, তাহলে এখানে এর ভেতরে অ্যাকচুয়ালি যেটা থাকবে সেটা আমরা আগেই দেখেছি। আমরা আগে এখানে একটা ডায়াগ্রামে দেখেছি, এই ব্যাপারটা এখানে থাকবে আর কি। মানে অর্ডিনারি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে এতটুকু পার্টটা আমার থাকবে। মানে এই যে ট্রান্সফরমার থেকে তো এসি আউটপুটটা পেলাম, ট্রান্সফরমারের পর থেকে যে পার্টটা আছে মানে হচ্ছে আমার যে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার থাকবে আর হচ্ছে ফিল্টার গুলো থাকবে, সেটা এইটুকু পার্টের মধ্যে থেকে গেছে ধরো। ঠিক আছে, দিয়ে আমরা এখান থেকে যে আউটপুটটা পেলাম সেটা কি আউটপুট হবে, সেটা একটা আমার যে আউটপুটটা আমরা পাবো সেটাকে কিন্তু আমরা ডাইরেক্টলি লোডে অ্যাপ্লাই করছি না। কেন লোডে অ্যাপ্লাই করছি না, কারণ দিস ভোল্টেজ যেটা আমরা এখানে পাচ্ছি এই ভোল্টেজটা কিন্তু কোনো রেগুলেটেড ভোল্টেজ নয়। এই ভোল্টেজটাকে আমরা নাম দিচ্ছি সাপোজ দিস ইজ দ্য ইনপুট ভোল্টেজ। মানে এই ভোল্টেজটাই কিন্তু আমার পরবর্তী যে আমরা রেগুলেটেড পাওয়ার সাপ্লাইকে ফিড করব তার জন্য কিন্তু এটাই হলো আমার ইনপুট ভোল্টেজ। ঠিক আছে, এখানে আমরা একটা ভিএসি অ্যাপ্লাই করেইছি, এটা তো এসি ভোল্টেজ। এসিটাকে আমরা ডিসি তে কনভার্ট করলাম, ফিল্টার করলাম, দিয়ে যেটা পেলাম দিস ভি ইন ইজ দ্য ইনপুট ভোল্টেজ ফর দ্য নেক্সট পার্ট, দ্যাট মিনস দ্য রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই। তো রেগুলেটেড পার্টের মধ্যে কি আছে না, এই যে আমার আউটপুটটা পেলাম সেটাকে আমরা আবার একটা ফার্দার রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে প্রবেশ করালাম। ঠিক আছে, এবং রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই কি করলো, এটাকে একদম পুরো কন্ট্রোল করে দিল। দিয়ে এখান দিয়ে যে ডিসিটা আউটপুট দেবে সেই ডিসিটা কিন্তু একদম ফিক্সড ডিসি হবে, এর ভ্যালু কিন্তু নড়চড় করবে না, একদম কনস্ট্যান্ট থাকবে। তো এই জিনিসটাকে নাম দেওয়া হচ্ছে ডিসি ভোল্টেজ রেগুলেটর। ঠিক আছে, ডিসি ভোল্টেজ রেগুলেটর। Means sir, we will get a regular voltage. হ্যাঁ রেগুলার, মানে হ্যাঁ রেগুলার বলতে বলতে পারো সেরকম, রেগুলেটেড ভোল্টেজ বলা ভালো। ঠিক আছে, ওটাকে মানে ধরো 5 ভোল্ট চাই তো 5 ভোল্টই পাবো, 12 ভোল্ট চাই তো 12 ভোল্টই পাবো। যেটা বলবো বা যেরকম ভাবে ডিজাইন করবো এক্স্যাক্টলি সেই ভোল্টেজটাই পাবো। এমন হবে না যে এখানে ভোল্টেজ কম হয়ে গেল এখানে ভোল্টেজ বেশি হয়ে গেল তার জন্য এটা কন্ট্রোল হয়ে যাবে, মানে এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ধরো এখানে আমরা সাপোজ ইনপুট দিয়েছি সাপোজ 40 ভোল্ট, দিয়ে আমরা এখানে চাইছি 5 ভোল্ট। ঠিক আছে, এমন ধরো এখানে 40 ভোল্টটা কমে গিয়ে সাপোজ 35 ভোল্ট হয়ে গেছে, তখন এখানে 5 ভোল্টটা কমে গিয়ে 4.5 ভোল্ট হয়ে যাবে, এটা কিন্তু হবে না, এখানে 5 ভোল্টই পাবো। মানে এই রেগুলেটরের ডিজাইনটাই এরকম। ঠিক আছে, এবং আলটিমেটলি আমরা রেগুলেটরের যে আউটপুটটা পাবো সেই আউটপুটটাকে আমরা কোথায় ফিড করবো না, সেটাকে আমরা আমাদের যে লোড রেজিস্ট্যান্স আছে সেখানে আমরা অ্যাপ্লাই করে দেবো। ঠিক আছে, তার মানে লোডটাকে আমরা একদম ফিক্সড আউটপুটটা দিতে পারছি, এবং এখানে যে আউটপুটটা আমরা পাচ্ছি ফাইনালি সেই আউটপুটটাকে আমরা কি নাম দিচ্ছি, এটাকে আমরা নাম দিচ্ছি ভি আউট। ঠিক আছে, ভি আউট মানে লোডের অ্যাক্রসে ভোল্টেজ, এবং তোমরা বুঝতেই পারছো লোডের অ্যাক্রসে যা ভোল্টেজ হবে এইখানেও ভোল্টেজটা সেমই হবে না, দুটোই তো প্যারালাল। তার মানে এখানেও আমরা ভি আউটই পাচ্ছি এট দ্য টার্মিনাল অফ দ্য ভোল্টেজ রেগুলেটর, আউটপুট টার্মিনাল অফ দ্য ভোল্টেজ রেগুলেটর। ঠিক আছে, তো এখানে আমরা ফার্দার একটু ডিটেলসে দেখে নিচ্ছি। দেখো এখানে কি কি দেখিয়েছে, ডিফারেন্ট কম্পোনেন্টস অফ এ রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই। মানে আমি এর আগে একদিন বলেছিলাম যে জেনার ডায়োড যখন পড়িয়েছি তখন কি বলেছিলাম যে জেনার ডায়োড ইট অ্যাক্টস অ্যাজ আ ভোল্টেজ রেগুলেটর, তাই তো। জেনার ডায়োডকে যখন আমরা একটা টার্মিনালে কানেক্ট করে দিই আন্ডার রিভার্স বায়াস কন্ডিশন, তখন কিন্তু এটা একটা ভোল্টেজ রেগুলেটর হিসাবে ফাংশন করে। তো সেটাকে ইউটিলাইজ করে একটা জাস্ট এক্সাম্পল দেখিয়েছে। তো দেখো প্রথমে কি করলো না, এসি সাপ্লাই ট্রান্সফরমারের প্রাইমারিতে দিয়েছে, ট্রান্সফরমারের যে সেকেন্ডারি সেখানে আমরা কি পাচ্ছি, এখানেও এসি পাবো, কিন্তু ভোল্টেজের মানটা কমে গেছে। সাপোজ এখানে আমরা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার ধরে নিচ্ছি, এবং এই যে টার্মিনাল সেকেন্ডারি যে টার্মিনাল সেটাকে নাম দেওয়া হচ্ছে পি টার্মিনাল। তাহলে বলো দেখি পি টার্মিনালে আমরা যে ভোল্টেজটা পাবো সেটা কি ধরনের ভোল্টেজ, সেটা হচ্ছে আমাদের এসি ভোল্টেজই হবে। এখানে যে এসি ভোল্টেজটা দেখিয়েছে এই যে ভোল্টেজটা, ইট ইজ দ্য এসি ভোল্টেজ হুইচ ইজ অ্যাভেলেবল at the secondary terminal of this transformer winding.
ঠিক আছে, সেকেন্ডারি ট্রান্সফরমার ওয়াইন্ডিং এ আমরা এট দ্য পয়েন্ট পি এরকম একটা ভোল্টেজ পাবো তো। এখানে যদি আমরা এসি দিই, এখানেও এসি পাবো। আচ্ছা, এই যে এসি, এটাকে আমরা কোথায় ফিট করে দিলাম? আমরা ফিট করে দিলাম একটা আমাদের রেকটিফায়ার সার্কিট। কি ধরনের রেকটিফায়ার? এটা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। তাহলে ফুল ওয়েভ যে ব্রিজ রেকটিফায়ার, তার যে আউটপুট টার্মিনাল, দেখো এই একটা টার্মিনাল আর এই একটা টার্মিনাল, তার মধ্যে এই টার্মিনালটাকে তো আমরা গ্রাউন্ড করে রেখেছি। তার মানে আমরা ভোল্টেজ আলটিমেটলি কোথায় পাই? এই টার্মিনাল আর এই গ্রাউন্ডের মধ্যে পাবো। তো এইখানে আমরা যে পয়েন্টটার নাম দিচ্ছি, সেই পয়েন্টের নাম দিচ্ছি কিউ। তো কিউ যে পয়েন্টটা, এখানে আমরা কি ভোল্টেজ পাবো বলো? একটা ডিসি আউটপুট আমরা কি রকম পাই? যখন আমরা একটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের মধ্যে আমরা এসি ইনপুট দিই, আমরা এখান দিয়ে ডিসি আউটপুট পাই তো, এট দ্য আউটপুট অফ দ্য ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। তো দেখো পয়েন্ট যে কিউ পয়েন্ট আছে, সেই কিউ পয়েন্টে আমরা যে আউটপুট পাচ্ছি তার ওয়েভফর্মটা এইরকম একটা আমরা ডিসি আউটপুট পাচ্ছি। ঠিক আছে, এটা আমাদের কিউ পয়েন্টের ভোল্টেজ আউটপুট। নেক্সট আমরা কি করছি না, নেক্সট আমরা এখানে একটা ক্যাপাসিটার লাগিয়েছি। ক্যাপাসিটার কিসের কাজ করে? ক্যাপাসিটার ওয়ার্কস অ্যাজ এ ফিল্টার। তো ক্যাপাসিটার কি করবে? এর মধ্যে যে পালসেশনস গুলো ছিল, এই যে কিউ পয়েন্ট, এই যে কিউ, এখানে আমাদের যে ডিসি আউটপুট যেটা পেয়েছিলাম, তার মধ্যে অনেক বেশি রিপল ছিল, অনেক বেশি ফ্লাকচুয়েশনস ছিল। কিন্তু ক্যাপাসিটার তার মধ্যে অনেকটা ফ্লাকচুয়েশনসকে কম করে দেবে এবং আউটপুটটা অনেকটা এইরকম হবে। ডটেড লাইনটাকে ধরো না, ডটেড লাইনটা যখন আমার ক্যাপাসিটার ছিল না তখন, কিন্তু এই যে ফার্ম লাইন দেখতে পাচ্ছ, এই ফার্ম লাইনটা হচ্ছে কি? এটা হচ্ছে ডিউ টু ফার্ম লাইন, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, ইট ইজ ডিউ টু দ্য ক্যাপাসিটার অ্যাকশন। তার মানে এইরকম একটা আউটপুট আমরা ক্যাপাসিটারের জন্য এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, এটা আমরা কোথায় পেলাম? এইখানে পেলাম, এই যে ক্যাপাসিটারের পরে, মানে এইখান থেকে এই যে ক্যাপাসিটার এই পর্যন্ত অংশটাকে আমরা বলতে পারি যে আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই, যেটা আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই, সেখান থেকে আমরা পেয়ে গেছি। এবারে আমার প্রশ্ন আসছে, এটাকে আমরা কিভাবে রেগুলেট করব? তার মানে এইখানে যে পয়েন্ট আর যেটা বলছে, এই পয়েন্ট আর এর ভোল্টেজ পর্যন্ত তো আমরা দেখে নিলাম। মানে এই যে পয়েন্ট আর পর্যন্ত যে ভোল্টেজটা পেলাম, সেটাই হচ্ছে আমার যে ভোল্টেজ রেগুলেটর হিসাবে যেটা কাজ করছে তার ইনপুট ভোল্টেজ। ঠিক আছে, এবার এই যে ভি ইনপুট যেটা আমরা পয়েন্ট আর এ পেয়েছি, সেটাকে আমরা প্রথমে একটা রেজিস্ট্যান্সের মধ্যে লিমিট দ্য কারেন্ট। ঠিক আছে, কারেন্টটাকে লিমিট করার জন্য এটাকে রাখতে হয়েছে। ঠিক আছে, তারপরে হচ্ছে সিরিজে একটা রেজিস্ট্যান্সের পরে দেখো এখানে একটা কি লাগানো আছে না, এখানে একটা হচ্ছে আমাদের জেনার ডায়োড লাগানো আছে। জেনার ডায়োড কি করে? জেনার ডায়োড। আচ্ছা, জেনার ডায়োড এখানে একটা লাগানো আছে। জেনার ডায়োড কি করবে? জেনার ডায়োডের যে এই টার্মিনাল, আচ্ছা বলো দেখি, ভোল্টেজটার এইখানে কিউতে যে আমরা ভোল্টেজটা পাচ্ছি এবং এখানেও যে আরএস, তার মধ্যে কিছুটা ড্রপ হবে, ড্রপ হয়েও আলটিমেটলি আমরা এখানে যে ভোল্টেজটা পাবো, সেই ভোল্টেজটা কি রকম ভোল্টেজ? এইরকম ভোল্টেজ না? এই ভোল্টেজ যেরকম আর পয়েন্টে যেরকম ভোল্টেজের ওয়েভফর্মটা আছে সেরকমই তো হবে। তো এরকম যদি একটা ভোল্টেজ আমরা একটা জেনার ডায়োডের অ্যাক্রসে দিই, জেনার ডায়োডের এই দিকটা কি টার্মিনাল? নিচের দিকটা হলো পি আর উপরের দিকটা হলো এন। তাহলে এন এর দিকে আমার কি ভোল্টেজ পড়ছে? পজিটিভ ভোল্টেজ পড়ছে কিনা? এন এর দিকে আমার পজিটিভ ভোল্টেজ পড়ছে। তার মানে দ্য জেনার ডায়োড এন সাইড ইজ অ্যাপ্লাইড উইথ পজিটিভ ভোল্টেজ। দ্যাট মিন্স দ্য জেনার ডায়োড ইজ আন্ডার রিভার্স বায়াস কন্ডিশন। এবং এই যে রিভার্স বায়াস ভোল্টেজ, এর পরিমাণটা যদি এই জেনার ডায়োডের যে জেনার ব্রেকডাউন ভোল্টেজ, যেটাকে আমরা ভিজেড দিয়ে চিহ্নিত করি, তার থেকে বেশি হয়, তাহলে কি হবে? তাহলে কিন্তু জেনার ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজটা, সেটা ভিজেডই থাকবে। যদি the applied reverse bias across the Zener diode is more than the Zener voltage বা VZ, at that condition the Zener voltage will remain fixed at VZ. এটা আমরা Zener diode যখন ক্যারেক্টারিস্টিক্সটা পড়েছিলাম, আমি দেখেছি Zener diode across এর ভোল্টেজটা VZ ই থাকে, কারেন্ট বাড়তে থাকে, বাট ভোল্টেজ কিন্তু VZ এর থেকে আর বাড়বে না। কখন না, যখন আমরা এখানে একটা রিভার্স বায়াস অ্যাপ্লাই করব। ঠিক আছে, এবং রিভার্স বায়াসের মানটা VZ এর থেকে বেশি হবে। এবারে আমরা কি করছি, এই যে জেড, এই পয়েন্টের নাম দিচ্ছি আমরা এস। মানে জেড এর পরে আমরা যে পয়েন্টটা নাম পাচ্ছি, এখানে যে ভোল্টেজটা পাচ্ছি, সেই পয়েন্টের নাম আমরা এস পয়েন্ট নাম। তাহলে এস পয়েন্টে আমরা কত ভোল্টেজ পাবো বলো? এই যে জেনারের অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে, সেটাই আমরা এস পয়েন্টে পাবো। এবং জেনারের অ্যাক্রসে ভোল্টেজটা ইজ অলওয়েজ ফিক্সড। এই যে ভোল্টেজটা, ইট ইজ অলওয়েজ ফিক্সড ভোল্টেজ। ঠিক আছে, এবং যে ফিক্সড ভোল্টেজটা আমরা পেলাম, সেটাকে আমরা একটা লোড রেজিস্ট্যান্সের মধ্যে অ্যাপ্লাই করে দিলাম, লোড রেজিস্ট্যান্স আরএল। তার মানে ভি আউটপুট যেটা আমরা এই লোডের অ্যাক্রসে পাবো, এই ভোল্টেজটা কিরকম ভোল্টেজ হলো? ইট ইজ আ ফিক্সড ভোল্টেজ, এবং দিস ভোল্টেজ ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু দ্য ভিজেড, মানে জেনারের যা ভোল্টেজ, সেই সেম ভোল্টেজই আমরা লোডের অ্যাক্রসে পেয়ে গেলাম।
তাহলে বলো, যদি আমার এখানে এসি পাওয়ার সাপ্লাই যেটা ছিল তার মানটা যদি এর থেকে বড়ও হয়ে যায়, তাতেও কি কোনো পরিবর্তন হবে এই এস পয়েন্টে আমরা যে ভোল্টেজটা পাবো? যদি আমরা একটা ডায়াগ্রামের মধ্যে ওয়েভ ফর্মগুলোকে আরেকবার দেখি, সাপোজ আমাদের যে ওয়েভ ফর্মটা এখন দেখানো আছে পি পয়েন্টের ওয়েভ ফর্ম, পি পয়েন্টে আমরা এরকম পাচ্ছি, ঠিক আছে? পি পয়েন্টে আমরা এরকম একটা ওয়েভ ফর্ম পাচ্ছি, এবং তার জন্য আমরা কিউ পয়েন্টে একটা ওয়েভ ফর্ম এরকম পাচ্ছি, এরকম পাচ্ছি। এটা হলো আমাদের পি পয়েন্ট, এটা হলো আমাদের কিউ পয়েন্ট। আচ্ছা আচ্ছা, আর পয়েন্টে আমরা কি রকম পাচ্ছি? আর পয়েন্টে ওটাকে আমরা রেগুলেটেড করে দিচ্ছি কিছুটা, রেগুলেটেড করার জন্য এইরকম একটা আউটপুট আমরা পাচ্ছি। এটা আমাদের কোন পয়েন্টে? আর পয়েন্টে পাচ্ছি, ঠিক আছে? আর যে আমার এস পয়েন্ট, এস পয়েন্টের ভোল্টেজটা কি রকম হচ্ছে? এস পয়েন্টের ভোল্টেজটা কিন্তু প্রথমে একটু ভোল্টেজটা আপ হয়ে তারপরে ফিক্সড একটা কনস্ট্যান্ট ডিসি আউটপুটে পরিণত হচ্ছে। এটা হচ্ছে আমাদের ভিজেড। এই যে ভোল্টেজটা, এটা আমাদের ভিজেড এর সঙ্গে সেম, ঠিক আছে? ভিজেড। তো এইখানে এটা এস পয়েন্ট। এবার বলো, এই যে এসি ভোল্টেজ যেটা আমার এখানে এতটা ছিল, এসি ভোল্টেজটাকে ধরো আমরা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে কতটা করলাম? সাপোজ আমরা এতটা করে দিলাম, আমরা রেড কালার দিয়ে যেটা আছে সেইটা আমরা করে দিলাম। তাহলে এখানেও কি হবে? কিউ যেটা, সেটাও বাড়বে, এরকম হবে, ধরো এরকম হবে, আমার একটু ওভারল্যাপ হয়ে যাচ্ছে, এটা এরকম হবে, এটা এরকম হবে, ঠিক আছে? আবার এটাও বাড়বে, তাহলে এটাও বেড়ে হয়তো এরকম হয়ে গেল, এস এর ভোল্টেজটারও পরিমাণটা বেড়ে যাবে। কিন্তু তার জন্য কি আমার এই ভোল্টেজটার কোনো পরিবর্তন হবে? এটা কিন্তু ভিজেডই থাকবে। এটা আগেও ভিজেড ছিল, পরেও ভিজেড থাকবে। মানে কি হলো? মানে হচ্ছে আমার ইনপুট কন্ডিশন মে অল্টার, বাট দ্য আউটপুট ভোল্টেজ দ্যাট ইজ অ্যাভেলেবল অ্যাক্রস দ্য লোড দ্যাট উইল রিমেন কনস্ট্যান্ট, ঠিক আছে? দ্যাট উইল রিমেন কনস্ট্যান্ট। তো এইভাবে আমরা একটা ডিসি আউটপুট, রেগুলেটেড ডিসি আউটপুট আমরা কিভাবে পেলাম? না একটা জেনার ডায়োড ইউজ করে আমরা পেয়ে গেলাম। এবারে হচ্ছে এই যে রেগুলেটেড ডিসি আউটপুট, সেটা পাওয়ার জন্য কিছু কিছু রিকোয়ারমেন্টস আছে। রিকোয়ারমেন্টস গুলো কি কি? না, ইন অ্যান অর্ডিনারি পাওয়ার সাপ্লাই দ্য ভোল্টেজ রেগুলেশন ইজ পুয়ার, দ্যাট ইজ ডিসি আউটপুট ভোল্টেজ চেঞ্জেস অ্যাপ্রিসিয়েবলি উইথ লোড কারেন্ট। হ্যাঁ, এটা তো আমরা দেখলাম, লোড কারেন্ট যখন বাড়বে তখন ভোল্টেজটা কমবে, তার মানে ভোল্টেজ রেগুলেশন ইজ পুয়ার। ভোল্টেজ রেগুলেশনের মান যত বেশি হবে না তত বেশি পুয়ার আমরা বলবো, আর যত কম হবে দ্যাট ইজ গুড, ঠিক আছে? মোরওভার, the output voltage also changes due to variations of the input AC voltage. হ্যাঁ, ইনপুট এসি ভোল্টেজে যদি ফ্লাকচুয়েট করে তখনও আমার আউটপুট ভোল্টেজ ফ্লাকচুয়েট করবে, এটাও আমরা জানি। কারণ হচ্ছে ম্যাক্সিমাম আউটপুট ভোল্টেজ যেটা হতো সেটার মান হতো 2Vm/π। এবার যদি Vm চেঞ্জ হয়, আউটপুট ভোল্টেজও চেঞ্জ হতো। তো ঠিক আছে, ইন প্র্যাকটিস there are considerable variations of the AC line voltage caused by outside factors beyond our control. মানে আমাদের বাড়িতে যে পাওয়ার সাপ্লাইটা আসে বা কোনো জায়গাতেই যে পাওয়ার সাপ্লাইটা আসে, সেটা কিসের উপরে ডিপেন্ড করে? সেটা আউটসাইড যে কন্ডিশন তার উপরে ডিপেন্ড করে। আমরা কি সেটাকে কন্ট্রোল করতে পারবো? যদি যেটা সাবস্টেশন থেকে যে পাওয়ারটা আসে সেটা তো আমাদের কন্ট্রোলের মধ্যে নয়, দ্যাট ইজ বিয়ন্ড আওয়ার কন্ট্রোল। কিন্তু আমাদের ঘরে তো বিভিন্ন ইলেকট্রনিক ইকুইপমেন্টস আছে, সেগুলো তো একটা ফিক্সড ডিসি ভোল্টেজেই চলবে, তার যদি নড়চড় হয় তখন তো সেগুলো ড্যামেজ হয়ে যাবে। তো এবার দেখো, দিস কজেস দ্য ডিসি আউটপুট ভোল্টেজ, মানে দিস চেঞ্জেস দ্য ডিসি আউটপুট ভোল্টেজ, মানে যদি এসি লাইন ভোল্টেজটা চেঞ্জ হয়ে যায়, যেটা আসে আমাদের ঘরে, সেটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ডিসি আউটপুট ভোল্টেজও চেঞ্জ হয়ে যাবে, and most of the electronic circuit will refuse to work satisfactorily on such output voltage fluctuations, and this necessitates the need for regulated power supply. মানে আমাদের ধরো যে ফোনের যে চার্জার, সেটাও তো ডিসিতেই চার্জ হয়। এবার এই ফোনের চার্জারের যে আউটপুট, সেটা তো একটা ফিক্সড আউটপুট। এবার ওই ফিক্সড আউটপুটের ভ্যালু যদি যা আউটপুট দেওয়া আছে তার থেকে কম বেশি হয়, তখন সেটা ঠিকমতো ফাংশন করবে না। কিন্তু ঘরেতে অনেক সময় লো ভোল্টেজও হয়, তাহলে লো ভোল্টেজ কন্ডিশনে তাহলে কি সেই অবস্থায় ওই চার্জারটা ঠিকমতো কাজ করবে না? বা অনেক সময় ওভার ভোল্টেজও থাকে, মানে কখনো 230 ভোল্ট থাকে, কখনো হয়তো 250 ভোল্ট হয়ে গেল, তখন কি সেটা কাজ করবে না? সবসময় কিন্তু কাজটা করে তারা। যদি এটা আমরা আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই দিতাম, যেটা কিনা ওই
এসি ইনপুট ভোল্টেজের উপরে ডিপেন্ড করতো, এরকম একটা পাওয়ার সাপ্লাই হতো, তখন কিন্তু আমরা আমাদের ডিজায়ার্ড যে ফাংশনিং সেগুলো পেতাম না। ঠিক আছে, তখন সেগুলো ম্যাল ফাংশন করতো। আরেকটা ব্যাপার হচ্ছে দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ অর্ডিনারি পাওয়ার সাপ্লাই ইজ রিলেটিভলি লার্জ। অর্ডিনারি পাওয়ার সাপ্লাই যেগুলো হয়, মানে যেখানে আমরা রেগুলেট করছি না, তার মধ্যে ইন্টারনাল রেজিস্ট্যান্স মানেটা কি? মানে এই যে ধরো পাওয়ার সাপ্লাই, এখানে অর্ডিনারি পাওয়ার সাপ্লাই হলে কি হতো, খালি এইটুকুই থাকতো, পরের পার্টটা আর থাকতো না। তো এখানে আমার কি কি পার্ট আছে দেখো, এখানে ট্রান্সফরমার আছে তো ট্রান্সফরমারের ওয়াইন্ডিং আছে, এখানে ডায়োড আছে, এতগুলো ডায়োড আছে, ক্যাপাসিটার আছে ফর ফিল্ট্রেশন পারপাস। তো এই সমস্ত যে জিনিসগুলো আছে, এগুলোর মধ্যে যখন কারেন্ট ফ্লো করবে তখন কি হবে, তখন একটা ভোল্টেজ ড্রপ হবে। এই যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ডিউ টু দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স। মানে এই যে ফ্যাক্টরগুলো, দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ডায়োড, রেজিস্ট্যান্স অফ দ্য ট্রান্সফরমার ওয়াইন্ডিং, দ্য ক্যাপাসিটেন্সের রিঅ্যাক্টেন্স, এইগুলোকে বলা হচ্ছে কি ইন্টারনাল রেজিস্ট্যান্স। এগুলো মিলেমিশে হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো অর্ডিনারি পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে ইন্টারনাল যে রেজিস্ট্যান্স, ইট ইজ রিলেটিভলি লার্জ, কত না, গ্রেটার দ্যান 30 ওহম। Therefore, the output voltage is markedly affected by the amount of load current drawn from the supply। মানে ওই সাপ্লাই থেকে আমরা যত বেশি লোড কারেন্ট ড্র করব, তত বেশি ইন্টারনাল ভোল্টেজ ড্রপ হবে, এবং যত বেশি ইন্টারনাল ভোল্টেজ ড্রপ হবে, আউটপুট ভোল্টেজের মানটা কমতে থাকবে। তার মানে কি হলো, ডিসি আউটপুট ভোল্টেজ ফ্লাকচুয়েশনস হবে, এবং তার জন্য একটা এরাটিক অপারেশন হবে ইলেকট্রনিক সার্কিটগুলোতে। ঠিক আছে, এবং এই এরাটিক অপারেশন ইজ নট ডিজায়ার্ড। আমরা কখনোই চাই না যে ইলেকট্রনিক যে সার্কিট সেগুলো এরাটিক অপারেট করুক, আমরা চাই সেগুলো একদম ঠিকভাবে ফাংশনিং করুক। তো সেটার জন্য আমাদেরকে একটা কি দরকার আছে না, আমাদের রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই প্রোভাইড করার দরকার আছে। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। যদি কোশ্চেন আসে হোয়াই রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই ইজ রিকোয়ার্ড, তখন আমাদেরকে এই দুটো পয়েন্টই বলতে হবে। যে এক নাম্বার হচ্ছে আমাদের যে এসি সাপ্লাইটা আসে, সেটা হচ্ছে সবসময় ফিক্সড থাকে না, সেটা কম বেশি হতেই থাকে। তো যেহেতু এসি পাওয়ার সাপ্লাইয়ের উপরে ডিপেন্ড করে যদি আমাদের ইলেকট্রনিক সার্কিটগুলো চলতো, তাহলে কিন্তু সেগুলো ম্যাল ফাংশনিং করতো। ঠিক আছে, তো সেইটা যাতে না হয় তার জন্য রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই দরকার। অন্যদিকে হচ্ছে যে আমাদের যে অর্ডিনারি পাওয়ার সাপ্লাই, সেখানে ইন্টারনাল ভোল্টেজ ড্রপ একটা যথেষ্ট পরিমাণে হয় ডিউ টু দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স, এবং যখন কিনা লোড কারেন্টটা বেড়ে যায়, তখন হচ্ছে আউটপুট ভোল্টেজের মানটা যথেষ্ট পরিমাণে কমে যায়, এবং সেটার জন্য একটা এররনাস অপারেশন বা এরাটিক অপারেশন আমরা দেখতে পাই। ঠিক আছে, হুইচ ইজ নট ডিজায়ার্ড। তো এই কন্ডিশনগুলোকে ওভারকাম করবার জন্যই আমাদের রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজনীয়তা আছে। ঠিক আছে, তো নেক্সট আমরা চলে আসবো যে টাইপস অফ ভোল্টেজ রেগুলেটর। এই যে ভোল্টেজ রেগুলেশনের দরকার আছে বা রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাইয়ের দরকার আছে আমরা বললাম, সেগুলো আমরা পাবো কি করে? তার জন্য আমাদেরকে ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করতে হবে। এই যে ভোল্টেজ রেগুলেটর, তার মধ্যে দু ধরনের ভোল্টেজ রেগুলেটর হয়। একটা হচ্ছে শান্ট ভোল্টেজ রেগুলেটর, আর একটা হচ্ছে সিরিজ ভোল্টেজ রেগুলেটর। দেখো, এটা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ, মানে রেগুলেটরের যেটা ইনপুট সেটা এখান দিয়ে প্রবেশ করছে। ঠিক আছে, সিরিজ রেগুলেটর ডাইরেক্টলি সিরিজে প্রবেশ করছে, মানে ওই ইনপুট ভোল্টেজের সঙ্গে সিরিজে কানেক্টেড আছে, এবং এই সিরিজ রেগুলেটর থেকে যে আউটপুট সেটা লোডের অ্যাক্রসে চলে যাচ্ছে, এবং লোডের অ্যাক্রসে আমরা আউটপুট ভোল্টেজটা পাচ্ছি। তো এখানে দেখো যে সিরিজ রেগুলেটর, সেটা কিন্তু ইনপুটের সঙ্গে সিরিজে কানেক্টেড, তার জন্য একে বলা হচ্ছে সিরিজ ভোল্টেজ রেগুলেটর। এখানে আমার 1 নম্বর 2 নম্বরটা একটু অল্টার করলে ভালো হয়। এটা হচ্ছে প্রথমটাকে আমরা সিরিজ বলি, যেহেতু ছবিতে 1 নম্বরে সিরিজ দেখানো আছে। 2 নম্বরটাকে আমরা শান্ট বলি। দেখো, 1 নম্বর ছবিতে যেটা আমরা দেখতে পাচ্ছি সিরিজ ভোল্টেজ রেগুলেটর, এটা হচ্ছে ইনপুট ভোল্টেজের সঙ্গে সিরিজে কানেক্টেড। আর অন্যদিকে দেখো আরেকটা যে ছবি দেখতে পাচ্ছ 2 নম্বর ছবি, এখানে কি করা হয়েছে, ইনপুট ভোল্টেজ এইটা, এখানে একটা রেজিস্ট্যান্স সিরিজে লাগানো আছে তার সঙ্গে, এবং এখান দিয়ে যে ভোল্টেজটা আমরা পেলাম, যেরকম হচ্ছে আমরা জেনার ডায়োডের ক্ষেত্রে দেখলাম। জেনার ডায়োডটা কি হতে পারে? তাহলে জেনার ডায়োডের ছবিটা লক্ষ্য করলে তোমরা কি বুঝতে পারছো, সেটা প্যারালালে লাগানো আছে বা শান্ট কন্ডিশনে লাগানো আছে। তার মানে এই রেগুলেটরটাকে আমরা কি রেগুলেটর বলবো? শান্ট রেগুলেটর। এবং যে আউটপুট যেটা আমরা পাবো, সেটা হচ্ছে এই শান্ট রেগুলেটরের সঙ্গে প্যারালালি আমরা লোডটাকে কানেক্ট করবো। যেমন হচ্ছে এর আগে আমরা এক্সাম্পল যেটা আগের পাতায় দেখলাম, এই যে জেনার ডায়োড যেটা আছে, দেখো এখানে আমরা ইনপুট ভোল্টেজ পেলাম এই আগের স্টেপগুলো থেকে, সেটাকে আমরা একটা রেজিস্ট্যান্সের মধ্যে পাস করালাম টু লিমিট দ্য কারেন্ট অ্যান্ড টু রিডিউস দ্য ভোল্টেজ, এবং সেটাকে আমরা প্যারালাল টু একটা ভিজেড, মানে জেনার ডায়োডের অ্যাক্রসে আমরা প্যারালালি সেটাকে অ্যাপ্লাই করে দিলাম, বা জেনার ডায়োডকে আমরা এর সঙ্গে প্যারালালি কানেক্ট করে রেখেছি শান্টে।
এবং আলটিমেটলি আমরা যে আউটপুট ভোল্টেজটা পেতে চাইছি বা আউটপুট কারেন্টটা আমরা যেখানে নিতে চাইছি, সেই লোড কারেন্ট যেখানে নিতে চাইছি লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, সেটাকে আমরা এই জেনার ডায়োডের সঙ্গে প্যারালালে কানেক্ট করেছি। ঠিক আছে, তার মানে এখানে জেনার ডায়োড যেটা আছে, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ শান্ট রেগুলেটর। ঠিক আছে, দেয়ার আর টু টাইপস অফ রেগুলেটর, সিরিজ ভোল্টেজ রেগুলেটর অ্যান্ড শান্ট ভোল্টেজ রেগুলেটর। ঠিক আছে, স্যার স্যার সিরিজ রেগুলেটরটা আরেকবার বলুন, এটা জেনারেটরটা কিভাবে লাগানো এখানে হবে? জেনার ডায়োড হবে না, মানে শুধু একটা মাত্র জেনার ডায়োড ইউজ করে এখানে হবে না। ঠিক আছে, তো এখানে কি করতে হবে আমি সেটা আসছি, তো সিরিজ আমরা ডিটেলসে আসবো। ঠিক আছে, তো এখানে একটা কথা হচ্ছে, প্রথমে তো জেনারেল রেগুলেটরটা আমরা ডিসক্রাইব করবো একবার, এটা তো সবারই আছে, মেকানিক্যালদেরও আছে, এই পর্যন্ত দেখে নিতে পারো। তারপরে দেখো এই যে সিরিজ ভোল্টেজ রেগুলেটর, তার মধ্যে এই রকম একটা কনফিগারেশন ইউজ করা হয়। ঠিক আছে, ইউজিং ট্রানজিস্টার, এইটা কিন্তু মেকানিক্যালদের সিলেবাসে নেই। এই সিরিজ ভোল্টেজ রেগুলেটর এইখান থেকে শুরু করে এই আইসি ভোল্টেজ রেগুলেটরের আগে পর্যন্ত এই কটা জায়গা কিন্তু মেকানিক্যালদের সিলেবাসে নেই, তো তোমরা এটা চাইলে অ্যাভয়েড করতে পারো। ঠিক আছে, আমি জাস্ট প্রথমে একবার জেনার ভোল্টেজ যে রেগুলেটরটা আছে, জেনার ভোল্টেজ রেগুলেটর সম্পর্কে আমরা একটু জেনে নিই। অপারেশন অফ দ্য জেনার ভোল্টেজ রেগুলেটর, এটা কিন্তু দুজনেরই আছে, মেকানিক্যালদেরও আছে। ঠিক আছে, তো কি করে হচ্ছে দেখো, আমরা এখানে ইনপুট ভোল্টেজ যেটা আছে, ইনপুট পাওয়ার সাপ্লাই, সেখান থেকে আমরা আনরেগুলেটেড যে ডিসি পেয়েছি, মানে এর আগের স্টেপগুলো এখানে আর দেখানো হয়নি, মানে হচ্ছে এসি সাপ্লাই, সেটাকে ট্রান্সফরমারে পাঠালাম, ট্রান্সফরমার থেকে আউটপুট নিয়ে সেটাকে আমরা রেকটিফায়ারের মধ্যে পাঠালাম, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, সেখান থেকে আমরা ফিল্টার সার্কিটে পাঠালাম এবং আলটিমেটলি ফিল্টার সার্কিট থেকে এই আনরেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাইটা আমরা পেলাম। তো এইখান থেকে দেখানো হচ্ছে আনরেগুলেটেড যে ডিসি, যেটা আমরা ফিল্টারের পর থেকে পেয়েছি, সেটাকে আমরা এখানে দেখাচ্ছি। তো প্রথমে এটাকে কি করেছে, একটা সিরিজ রেজিস্ট্যান্স আরএস এর মধ্যে পাঠিয়েছে টু লিমিট দ্য কারেন্ট। ঠিক আছে, সিরিজ লিমিটিং রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আরএস। ঠিক আছে, এখানে আরএস লেখা উচিত, সিরিজ লিমিটিং রেজিস্ট্যান্স, ইট ইজ আরএস। তো দেখো এখানে কি বলছে না, when the Zener diode is operated in the breakdown or Zener region, the voltage is substantially constant for a large change of current through it। মানে যদিও এর মধ্যে দিয়ে কারেন্ট চেঞ্জ করে যাবে কিন্তু ভোল্টেজ চেঞ্জ করবে না, এবং আমরা এটাই তো চাই, আমরা চাই যে এর অ্যাক্রসে ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, দিস ক্যারেক্টারিস্টিক্স পারমিটস ইট টু বি ইউজড অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর। জেনার ডায়োডের যে স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স, যেটার জন্য এর অ্যাক্রসে কারেন্ট চেঞ্জ হয়ে যায় কিন্তু এর অ্যাক্রসে ভোল্টেজ চেঞ্জ হয় না, সেই ক্যারেক্টারিস্টিক্সটাকে কাজে লাগিয়ে আমরা জেনার ডায়োডকে ভোল্টেজ রেগুলেটর হিসাবে কাজ করাতে পারি। ঠিক আছে, এবং এটা কতক্ষণ সম্ভব না, যতক্ষণ পর্যন্ত যা ইনপুট ভোল্টেজ, এই যে ইনপুট ভোল্টেজ, এটা যতক্ষণ পর্যন্ত আমার ভি জেড এর থেকে বেশি, মানে অ্যাকচুয়ালি ইনপুট ভোল্টেজও বলা ভুল হবে, মানে ইনপুট ভোল্টেজ মাইনাস এইখানে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে আইএস ইন্টু আই ইন্টু আর এস, এটা তো একটা ড্রপের মধ্যে হবে। তো আলটিমেটলি এখানে যে ভোল্টেজটা পৌঁছাবে তার মান কত হবে, এখানে যে ভোল্টেজটা পৌঁছাবে জেনারের অ্যাক্রসে, তার মান হবে অ্যাকচুয়ালি দিস মাচ। জেনারের অ্যাক্রসে যে ভোল্টেজটা পৌঁছাবে, ভি ইন হচ্ছে আমার ইনপুট, মাইনাস কোথায় ড্রপ হবে, ওই জেনার রেজিস্ট্যান্স যেটা আছে, আমি আরেকবার এখানে ছবিটা যদি ড্র করে নিই, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তো এইটা আছে, এখানে আমরা জেনার ডায়োডটাকে কানেক্ট করেছি। তো এখানে যে ভোল্টেজটা আছে তার মান কত, ভি ইন, এদিকটা প্লাস এদিকটা মাইনাস, এই ভোল্টেজের মান হলো ভি ইন। আচ্ছা, এখান দিয়ে যে কারেন্ট যাচ্ছে তার মান কত, আই। আচ্ছা, এই রেজিস্ট্যান্সের মান কত, আরএস, এই রেজিস্ট্যান্সের মান হলো আরএস। আর এই রেজিস্ট্যান্সের মান কত, এটা হলো লোড রেজিস্ট্যান্স, এটার মান হলো আরএল। আচ্ছা, এখানে যে আমরা ভোল্টেজটা পাচ্ছি, এই ভোল্টেজের মান কত, ভি আউট, এটা হলো আমার আউটপুট ভোল্টেজ, যেটা আমরা লোডের অ্যাক্রসে আলটিমেটলি পাচ্ছি, দিস ইজ ভি আউট। তো দেখো এখানে আমরা যে কারেন্ট এখানে ভি ইন অ্যাপ্লাই করলাম, এখানে আই কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এইটুকুর মধ্যে ভোল্টেজ ড্রপ একটা তো হবে, এখান থেকে এইটুকুর মধ্যে ভোল্টেজ ড্রপের মান কত, আই ইন্টু আর এস, আই ইন্টু আর এস, এই ভোল্টেজ ড্রপটা আমার এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কিন্তু হবে। ঠিক আছে, তার মানে আমরা জেনারের অ্যাক্রসে যে ভোল্টেজ এইখানে আলটিমেটলি পাবো, সেটা কত হবে, সেটা অ্যাকচুয়ালি হবে ভি ইন মাইনাস আই ইন্টু আর এস, ভি ইন মাইনাস আই ইন্টু আর এস, এই ভোল্টেজটা আমরা অ্যাকচুয়ালি জেনারের অ্যাক্রসে পাবো। তো বলছে কন্ডিশন যেটা, সেটা বলছে যে যে এই ভোল্টেজ যেটা আমরা জেনারেল অ্যাক্রসে পাচ্ছি, দ্যাট মিন্স ভি ইন মাইনাস আই ইন্টু আর এস, ইফ দিস ভোল্টেজ
ইফ ইট ইজ গ্রেটার দ্যান দ্য ভিজেড, মানে জেনারের যে ব্রেকডাউন ভোল্টেজ ভিজেড, তখনই একমাত্র জেনার ডায়োডটা কি হবে, রিভার্স বায়াস হবে। তাছাড়া তো রিভার্স বায়াস তো আগেও হতো, সরি, মানে রিভার্স বায়াস তো এখানে সবসময়ই হবে যেহেতু এই দিকটা পজিটিভ। কিন্তু যদি আমার এই জেনারের অ্যাক্রসে যে ব্রেকডাউন ভোল্টেজ মানে ভিজেড, তার থেকে যদি এই ভোল্টেজটা বেশি হয়, তবেই একমাত্র জেনার ডায়োডটা ব্রেকডাউন রিজিয়নে চলে যাবে বা জেনার রিজিয়নে চলে যাবে, এবং তখনই এর অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা ভিজেড এ ফিক্সড হয়ে যাবে। তার মানে এদিকটা আমার প্লাস হবে, এদিকটা মাইনাস, এবং ভোল্টেজের মান কত, ভিজেড, এটা সবসময় ভিজেড এ ফিক্সড হয়ে গেল। তার মানে এখানে আমার যে লোড রেজিস্ট্যান্স যেটা কানেক্টেড আছে সেটার অ্যাক্রসে যে ভোল্টেজ ভি আউট, দ্যাট উইল অলসো বি ফিক্সড অ্যাট কত, ভিজেড, দ্যাট উইল বি অলসো ফিক্সড অ্যাট ভিজেড। এবার দেখা যাবে যদি কোনো কারণে মনে করো এই যে লোড রেজিস্ট্যান্স এটা কমে গেল, আচ্ছা এখানে আমার কারেন্ট কত আছে, আই, তাহলে জেনারের মধ্যে কত কারেন্ট যাচ্ছে বলো দেখি, জেনারের মধ্যে কারেন্ট যাচ্ছে আইজেড, জেনারের মধ্যে যে কারেন্ট যাচ্ছে আমরা সাপোজ সেটার নাম দিচ্ছি আইজেড, হ্যাঁ, আর হচ্ছে এই লোডের মধ্যে যে কারেন্ট যাচ্ছে আমরা তার নাম দিচ্ছি হচ্ছে আইএল, ঠিক আছে। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টে যদি আমরা কার্চফের কারেন্ট ল অ্যাপ্লাই করি, আমরা কি লিখতে পারি বলো দেখি, ইনপুট কারেন্ট হচ্ছে আই আর আউটপুট কারেন্ট ইকুয়াল টু হচ্ছে আইজেড প্লাস আইএল, মানে আই ইকুয়াল টু আমরা লিখতে পারি আইজেড প্লাস আইএল ফ্রম দা কেসিএল, আইজেড প্লাস আইএল ফ্রম আমরা কেসিএল এটা লিখতে পারি, আমরা কেসিএল থেকে লিখতে পারি, ঠিক আছে। এবার এই যে হলো আই ইকুয়াল টু আইজেড প্লাস আইএল, মনে করো যে লোড রেজিস্ট্যান্স এটা কমে গেছে, এখানে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স আছে রিওস্ট্যাট, মনে করো লোড রেজিস্ট্যান্স কমে গেছে, তাহলে কি হবে, লোড রেজিস্ট্যান্স কমে গেলে তখন কিন্তু আমাদের ভি আউট যেটা হচ্ছে, ভি আউট সমান কত, অ্যাকচুয়ালি ভি আউট মানে তো আমরা এটাও লিখতে পারি, ভি আউট মানে যদি আমরা ভাবি আমাদের যে কি আইএল ইন্টু আরএল তো হতে পারে, লেখা যেতে পারে তো, কেভিএল থেকে আইএল ইন্টু আরএল তো লেখা যায়, যদি ভি আউট আমরা দেখতে পাই এর মধ্যে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে সেটা কত, ভি আউট ইকুয়াল টু আইজেড আইএল ইন্টু আরএল। এবার মনে করো লোড রেজিস্ট্যান্স কমে গেছে, তার মানে আরএলটা কমে গেছে, আরএল যদি কমে যায় তার মানে কি হলো, তার মানে হচ্ছে আমাদের ভি আউটটা কমে যাওয়ার কথা, কিন্তু সেটা হয় না। কেন হয় না, কারণ আইএল যদি মানে আরএল যদি আমার কমে যায় তখন কি হবে, তখন হচ্ছে আমাদের এটাকে যদি কনস্ট্যান্ট রাখতে হয় ভি আউটকে, তাহলে আইএলটাকে বাড়তে হবে, কিন্তু আইএলটা বাড়ার জায়গা পাবে কোথা থেকে, আমরা তো জানি আই ইকুয়াল টু আইজেড প্লাস আইএল, আই ইকুয়াল টু আইজেড প্লাস আইএল, আইটা তো কনস্ট্যান্ট, আই এর তো কোনো চেঞ্জ হয়নি, তাহলে আইএলটা বাড়বে কোথা থেকে, আইএলটা বাড়বে এই কারণে যে জেনার ডায়োড যেটা আছে তার মধ্যে দিয়ে যে জেনার কারেন্ট আইজেড ফ্লো হয়, জেনার ডায়োড তার মধ্যে কারেন্টটাকে কম করে দেবে, কারণ আমরা জেনার ডায়োডের যে ক্যারেক্টারিস্টিক্স সেটা আমরা এরকম জানতাম, আমরা তো জানি জেনার ডায়োডের রিভার্স ক্যারেক্টারিস্টিক্স এইরকম হয়, হয়তো দেখো তার মানে কি, এখানে যদি আমার কারেন্ট, এটা যদি আমার একটা জেনার কারেন্ট হয়, এই কারেন্টের মান যদি আইজেড 1 হয়, এই কারেন্টের মান যদি আইজেড 1 হয় আর এই কারেন্টের মান যদি আমার আইজেড 2 হয়, দুটো পয়েন্ট আমরা নিলাম ধরো জেনার ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স এর উপরে, সাপোজ দিস ইজ এ পয়েন্ট এন্ড দিস ইজ দ্য বি পয়েন্ট, দুটো পয়েন্ট আমরা নিয়ে দেখছি যে জেনার কারেন্টের মান কোথায় কত, তো আমরা এ পয়েন্ট আর বি পয়েন্ট দুটোতে জেনার কারেন্টের মান আলাদা, কিন্তু দুটোতে ভোল্টেজ কিন্তু সেম, এখানেও ভিজেড ওখানেও ভিজেড, তাহলে দেখো তার মানে জেনার ডায়োডের মধ্যে কারেন্ট চেঞ্জ যদিও হয়ে যায় ভোল্টেজ কিন্তু চেঞ্জ হয় না। এই যে বিশেষ বৈশিষ্ট্য জেনার ডায়োডের, এইটাকে কাজে লাগায় এখানে, মানে জেনার ডায়োড তার মধ্যে তখন লো কারেন্ট ফ্লো করিয়ে দেয় এবং আইএলটাকে বাড়তে সহযোগিতা করে, আইএলটা যদি বেড়ে যায় তাহলে আইএল ইন্টু আরএল এই প্রোডাক্টটা সেম থাকে, প্রোডাক্ট সেম থাকে মানে ভি আউটটা কনস্ট্যান্ট থাকে, এবং ভি আউটটা কততে থাকে না, ভিজেড এর সঙ্গে সেম থেকে যায় জেনারের অ্যাক্রসে যা ভোল্টেজ। অন্যদিকে যদি ধরো ইনপুট ভোল্টেজটা কোনো কারণে বেড়ে গেল, ইনপুট ভোল্টেজ তো বাড়তেই পারে, বেড়ে গেল, কেন বাড়বে, কারণ আমরা ইনপুট ভোল্টেজটা পাচ্ছি কোথা থেকে, ইনপুট ভোল্টেজ আমরা পাচ্ছি হচ্ছে এই দেখো ইনপুট ভোল্টেজের যে আমরা ছবি দেখেছি এইখান থেকে আমরা ইনপুট ভোল্টেজ পাচ্ছি, এইখানে যে ভোল্টেজটা আছে এটা তো আমার ইনপুট ভোল্টেজ, এই ইনপুট ভোল্টেজটা তো বাড়তেই পারে, এসি সাপ্লাইয়ের ভোল্টেজ বেড়ে গেলে ইনপুট ভোল্টেজ বেড়ে যাবে, তখন কি হবে, তখন আমরা দেখো এখানে যেটা বলবো ইনপুট ভোল্টেজ বেড়ে গেলে আমাদের আই কারেন্টটা বাড়তে চাইবে, ভোল্টেজ বেড়ে গেছে তো কারেন্ট বাড়তে চাইবে, এবার যদি কারেন্ট বাড়তে চায় মানে আই বেড়ে যাবে, সেই অবস্থায় আমার যদি আউটপুটটাকে কনস্ট্যান্ট রাখতে হয়, মানে ভি আউটকে যদি কনস্ট্যান্ট রাখতে হয়, মানে কি আইএল ইন্টু আরএল এই প্রোডাক্টটাকে সেম রাখতে হবে, কিন্তু আই বেড়ে গেছে, আই হ্যাজ ইনক্রিজড, আই যদি বেড়ে গেছে তাহলে আমাকে আইএল কে কনস্ট্যান্ট রাখতে গেলে কি করতে হবে, আইজেড কে বাড়তে হবে, এবং জেনার ডায়োড এটাও সহ্য করে নেয়, জেনার ডায়োড কি করে নিজের মধ্যে এক্সট্রা কারেন্ট ফ্লো করিয়ে দেয়, জেনার ডায়োডের মধ্যে এক্সট্রা কারেন্ট ফ্লো হলেও তো কোনো অসুবিধা নেই, জেনার ডায়োডের মধ্যে এই এতটাই কারেন্ট ফ্লো হোক আর এতটাই কারেন্ট ফ্লো হোক, জেনারের ভোল্টেজ তো সেমই থাকবে, তার মানে জেনার ডায়োড তখন এক্সট্রা কারেন্টটা নিজের মধ্যে ফ্লো করিয়ে দেয় এবং লোড কারেন্ট যেটা আইএল আছে সেটাকে তার নির্দিষ্ট ভ্যালুতেই বজায় থাকতে সাহায্য করে।
এবং তার ফলে লোডের অ্যাক্রসে যে ভোল্টেজ ভি আউট এটা সেম থাকে, ঠিক আছে। তো এইভাবে জেনার ডায়োড কি করছে, ডিউ টু দ্য ভ্যারিয়েশন অফ দ্য লোড রেজিস্ট্যান্সই হোক অথবা ডিউ টু দ্য ভ্যারিয়েশন অফ দ্য ইনপুট ভোল্টেজই হোক, যাই হোক না কেন জেনার ডায়োড কিন্তু তার অ্যাক্রসে ভোল্টেজটাকে সবসময় ফিক্সড রাখতে সহযোগিতা করছে, মানে জেনার ডায়োড ইজ ওয়ার্কিং অ্যাজ আ ভোল্টেজ রেগুলেটর, ঠিক আছে। এটা এখানে ডেসক্রাইব করা হয়েছে। এবার এই যে জেনার ডায়োডকে ভোল্টেজ রেগুলেটর হিসাবে ব্যবহার করলে কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, তো এগুলো আমরা নেক্সট ডেতে আলোচনা করব, ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজের টপিকগুলো আমরা নেক্সট ডেতে আলোচনা করব। বলো এতদূর পর্যন্ত কারো কোনো কোয়ারি আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে।